একজন ভয়ঙ্কর কন্ট্যাক্ট কিলার, যার কাজ হচ্ছে পৃথিবীর এমন সব মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া যাদের হাত ধরে পৃথিবীর কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটানো সম্ভব। বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে সিরিজ স্টোরিজের আজকের এক্সপ্লেইনে। আজ আমি আপনাদের জন্য দ্য ডে অফ জ্যাকেল নামে একটা সুপারহিট ক্রাইম থ্রিলার সিরিজের এক্সপ্লেইন করব। এই সিরিজের IMDb রেটিং 8.2। তাহলে বুঝতে পারছেন খুব হাইপ ওঠা একটা ক্রাইম থ্রিলার সিরিজ এটা। এই সিরিজে আমরা জ্যাকেল নামে এমন একজন কন্ট্যাক্ট কিলারকে দেখব যে দুর্নীতিগ্রস্ত নেতা এবং ব্যবসায়ীদের হত্যা করতে শুরু করেছিল। সমাজের হাই প্রোফাইল মানুষদের একের পর এক খুন হওয়া দেখে পুলিশও অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI16কে দায়িত্ব দেওয়া হয় তাকে ধরার। কিন্তু এই দুর্ধর্ষ জ্যাকেলকে কি তারা থামাতে পারবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন, যেটার উত্তর আমরা এই পুরো সিরিজ জুড়ে খুঁজতে চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। সিরিজটি শুরু হয় রাল্ফ নামে এক বৃদ্ধকে দেখানোর মাধ্যমে, যে বারবার শুধু একটাই রহস্যময় কথা বলে চলেছিল। ওরা কখনো বলবে না কি চায়, শুধু ভুল করলে দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেবে। আমি কি তোমাকে তোমার কাজ শেখাবো? আমাদের মধ্যে একজনকে তো কাজ করতেই হবে, যে কোনো মূল্যে, তাই না? বৃদ্ধটি এই কথাগুলো বলতে বলতে একটা রুমে গিয়ে ঢোকে। আর এ সময় চমকে যাওয়ার মতো একটা বিষয় লক্ষ্য করা যায়। এই লোকটা আসল বৃদ্ধকে হত্যা করে তারই ছদ্মবেশ নিয়েছিল। অর্থাৎ যাকে আমরা দেখছি সে কিন্তু আসল রাল্ফ নয়, সে হচ্ছে এই বৃদ্ধের ছদ্মবেশী রূপ। এরপর সেই ছদ্মবেশী ব্যক্তি একটা বিশাল কোম্পানির অফিস বিল্ডিংয়ে এসে ঢোকে। এখানেই আসল রাল্ফ একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। মূলত তারই ছদ্মবেশ ধারণ করে সে এই বিল্ডিংয়ে ঢুকেছিল। বিল্ডিংয়ের একটা নির্জন জায়গায় গিয়ে নকল রাল্ফ তার ব্যাগ থেকে একটা বন্দুক বের করে তাতে সাইলেন্সার জোড়া দিতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় সেখানে কর্মরত একটা মেয়ে ঘটনাচক্রে তাকে এই অবস্থায় দেখে ফেলে। আর এটা দেখে রাল্ফ সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে গুলি করে হত্যা করে। গুলির শব্দ শুনে নিরাপত্তা রক্ষীরা সেখানে ছুটে আসলে রাল্ফও তাদেরকে একে একে খুন করে ফেলে। এই খুনোখুনির মধ্যেই আমরা এলিয়াস নামে এক যুবককে দেখতে পাই, যে ছিল এই কোম্পানির মালিকের ছেলে। খুনিকে ভেতরে দেখে এলিয়াস প্রাণ বাঁচাতে সেখান থেকে দূরে পালানোর চেষ্টা করে, কিন্তু রাল্ফ তার পিছু ধাওয়া করে এবং একসময় সিঁড়ি দিয়ে নামার পথে তার পায়ে গুলি চালায়। গুলি খেয়ে সিঁড়িতে পড়ে যায় এলিয়াস এবং আতঙ্কিত হয়ে বলতে থাকে, দয়া করে আমাকে মেরো না প্লিজ। অবাক করার মতো ব্যাপার হলো, এই ডেঞ্জারাস খুনি তার ডাকে সাড়া দিয়ে তাকে কিন্তু হত্যা করে না। তবে এর পেছনে একটা রহস্য ছিল, কারণ এলিয়াসকে বাঁচিয়ে রাখাটা ছিল তার আরো বড়সড় কোনো পরিকল্পনার অংশ। কিন্তু কি সেটা একটু পরে আমরা দেখব। এরপর রাল্ফ বিল্ডিং এর ছাদে গিয়ে ওঠে এবং দেখতে পায় পুলিশ ইতিমধ্যেই বিল্ডিং এর সামনে পৌঁছে গিয়েছে। তাই সঙ্গে সঙ্গে নিচে স্মোক বোমা ছুড়ে ধোঁয়ার একটা আবরণ তৈরি করে সে। তারপর ছদ্মবেশী রাল্ফ বিল্ডিং থেকে নেমে পালিয়ে যায়। এরপর সে সেখান থেকে সরাসরি নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং তারপর তার আসল রূপটা দেখতে পাওয়া যায়। এখান থেকে জানা যায় রাল্ফ নামের এই লোকটা হচ্ছে একজন ভয়ঙ্কর খুনি। কন্ট্রাক্টে মানুষ খুন করাই তার কাজ এবং তার আসল নাম হচ্ছে জ্যাকেল। আর এই জ্যাকেলের নামেই এই সিরিজের নামকরণ করা হয়েছে। এদিকে এলিয়াস যে একটু আগে মারার হাত থেকে বেঁচে গিয়েছিল, তার বাবার নাম ছিল ফেস্ট, যিনি একজন প্রভাবশালী জার্মান রাজনীতিবিদ ছিলেন। তো যখন তিনি শুনতে পান তার ছেলের উপরে হামলা হয়েছে, তখন সঙ্গে সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন ফেস্ট। কিন্তু ঠিক সেই সময় জ্যাকেলও এক গোপন স্থানে গিয়ে পৌঁছেছিল এবং ফেস্টকে হত্যা করার জন্য প্রস্তুতি নিতেও শুরু করেছিল। আসলে জ্যাকেল ইচ্ছে করেই আগের দিন এলিয়াসকে জীবিত রেখেছিল, কারণ সে জানতো ফেস্ট তার আহত ছেলেকে দেখতে হাসপাতালে অবশ্যই আসবে এবং এই হাসপাতালেই তাকে হত্যা করতে চাইছিল জ্যাকেল। মূলত সে কারণেই সেই প্ল্যানটা তৈরি করেছিল সে। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফেস্ট নামের রাজনীতিবিদকে মারার জন্যই সে তার ছেলেকে আহত করেছিল এবং ফেস্টকে খুন করার জন্যই একটা জায়গা থেকে কন্ট্রাক্ট পেয়েছিল জ্যাকেল। কিন্তু মজার ব্যাপার হলো, সে যার থেকে কন্ট্রাক্টটা পেয়েছিল সেটা কিন্তু চমকে যাওয়ার মতো একটা বিষয়। তো ফেস্ট যখন হাসপাতালের বাইরে পৌঁছায় তখন বিশাল বিক্ষোভ চলছিল সেখানে, আর জ্যাকেলও তার টার্গেটের জন্য অপেক্ষা করছিল অনেক দূরের একটা বিল্ডিং এর জানালায় বসে। ফেস্টের বডিগার্ডদের কাজ ছিল ফেস্টকে গাড়ি থেকে বের করে মাত্র 10 সেকেন্ডের মধ্যে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া। তো দেখা যায় গাড়ি থেকে নামার পর তারা চারপাশ থেকে তাকে ঘিরে দ্রুত এগিয়ে যাচ্ছে
কিন্তু ভেতরে ঢোকার পরেই জ্যাকেল সুযোগ বুঝে গুলি চালায়। দেখা যায় গুলিটা প্রায় 2 মাইল পথ পাড়ি দিয়ে ফেস্টের ঠিক কপালের মাঝখানে এসে আঘাত করে এবং বলাই বাহুল্য ঘটনাস্থলে মারা যায় এই জার্মান রাজনীতিবিদ। টার্গেটকে এলিমিনেট করার পর জ্যাকেল ঠান্ডা মাথায় তার রাইফেল গুছিয়ে নেয় এবং যে রুমে সে অবস্থান করছিল সেখানকার একটা বিছানার নিচে একটা বোমা রেখে দ্রুত স্থান ত্যাগ করে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে জ্যাকেল পালিয়ে গিয়েছে। এরই মধ্যে রাখা বোমাটিও বিস্ফোরিত হয় সেখানে এবং এতে অনেক পুলিশ আহত হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই পুরো ইউরোপ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় এবং এর থেকে বাদ যায় না ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16। আমাদের এবার লন্ডনের M16 হেডকোয়ার্টার দেখানো হয়, যেখানে বায়োনিকা নামের এক এজেন্ট কাজ করছিল। কাজ শেষে সে যখন বাড়ি ফিরে আসে তখন দেখা যায় তার স্বামী পল তার সঙ্গে দেখা করে। রাতের খাবার শেষ করে দুজনে একসঙ্গে টিভি দেখতে বসে। এই দম্পতির মানে বায়োনিকার এক মেয়েও ছিল। মূলত সুখের একটা পরিবার ছিল তাদের। তো খাওয়া দাওয়া শেষ করে তারা দুজন যখন টিভিটা দেখতে বসেছে ঠিক তখনই এই চাঞ্চল্যক সংবাদটা ভেসে আসে টিভির পর্দায়। জার্মান বিখ্যাত রাজনীতিবিদ ফেস্টকে হত্যা করা হয়েছে। আততায়ীর গুলি 2 মাইল দূর থেকে ছোড়া হয়েছিল, যেটা প্রায় অসম্ভব। এত দূর থেকে নিখুঁতভাবে গুলি চালানো একজন পেশাদার শুটারের পক্ষেই সম্ভব। এই নিউজটা দেখে স্বাভাবিকভাবে ভীষণ চমকে যায় বায়োনিকা এবং একই সাথে তার মাথায় কিছু একটা চিন্তা এসেও ভর করে। এদিকে জ্যাকেল অপারেশন শেষ করে একটা দামি চেস্ট বোর্ড কিনতে একটা দোকানে যায়। এই চেস্ট বোর্ডটা কোনো সাধারণ দাবার বোর্ড ছিল না, বরং এটা ছিল অত্যন্ত দামি এবং সাধারণ মানুষদের পক্ষে এটা কেনা প্রায় অসম্ভব ছিল। বোর্ডটা কেনা শেষ করে জ্যাকেল তার বাড়ি ফেরার পথ ধরে। জ্যাকেলের বাড়ি ছিল স্পেনে, কিন্তু ফেস্টের হত্যা করার কারণে চেকপোস্টগুলোতে স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। প্রতিটা গাড়িকে চেক করা হচ্ছিল। এর মধ্যে এক পুলিশ অফিসার জ্যাকেলের গাড়ি থামিয়ে তাদের তল্লাশি চালায় এবং তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। তারা পুলিশের প্রশ্নের উত্তরে জ্যাকেল বলে, আমি একজন ব্যবসায়ী, পুরনো এবং মূল্যবান জিনিস সংগ্রহ করা আমার শখ। আমি জার্মানিতে এসেছিলাম মূলত বিরল একটা দাবার সেট কিনতে, আর এখন আমি আমার দেশে ফিরে যাচ্ছি। এরপর আরও কিছু জিজ্ঞাসাবাদের পর পুলিশ ইমিগ্রেশন পার হতে দেয় তাকে। এর পরদিন বায়োনিকা যখন M16 হেডকোয়ার্টারে এসে পৌঁছায় তখন সে জানতে পারে ফেস্টের হত্যার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। ফেস্টকে 3815 মিটার দূর থেকে গুলি করা হয়েছিল, যা প্রায় অসম্ভব একটা কাজ যে কোনো মানুষের পক্ষে। এই দূরত্ব থেকে নিখুঁত শট নিতে হলে বিশাল স্নাইপার রাইফেল প্রয়োজন হবে। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই স্বাভাবিকভাবেই M16 একটা জরুরি মিটিং কল করে। মিটিংয়ে সার্বিক বিস্তারিত বিষয় আলোচনার পরে জানা যায় শুটার ওই বিল্ডিং থেকে শুধু একটা সুটকেস হাতে বের হয়ে এসেছিল। এই তথ্যটা শোনার পর বায়োনিকার মনে হতে থাকে এত দূর থেকে শট নিতে হলে অবশ্যই বিশাল স্নাইপার গান লাগবে। তাহলে এখন প্রশ্ন হলো, সেই রাইফেলটা কোথায় গেল? তদন্তকারী দল বিল্ডিংটা তল্লাশি করলেও স্নাইপারের কোনো খোঁজ মেলেনি। তার মানে এটাই বোঝা যায় যে খুনি স্পেশাল টাইপের কোনো স্নাইপার রাইফেল ইউজ করেছে। তো মিটিং শেষ হলে MI16 ডিরেক্টর ইসাবেল বায়োনিকাকে বলে, তুমি কি এই আততায়ীকে খুঁজে বের করতে পারবে? বায়োনিকার সাথে সাথে মাথা ঝাঁকায়। এরপর সে বলে, আমি নরম্যান স্টক নামে একজন লোককে চিনি যে অত্যাধুনিক স্নাইপার তৈরি করতে দক্ষ। আমি যদি অনুমতি পাই তাহলে তার সঙ্গে দেখা করতে চাইছি। বায়োনিকার কথার প্রেক্ষিতে ইসাবেল তাকে অনুমতি দিয়ে দেয় এবং বায়োনিকা তারপর তার টিম নিয়ে নরম্যানের খোঁজে বের হয়। এই ঘটনার মাধ্যমেই MI16 এর সাথে জ্যাকেলের একটা দ্বৈরথ মূলত শুরু হয়ে গিয়েছিল। এদিকে জ্যাকেল জার্মানি থেকে প্যারিসে ফিরে আসে এবং সাইবার ক্যাফেতে ডার্ক ওয়েবের মাধ্যমে তার ডিলারদের সাথে যোগাযোগ করে, মানে যাদের থেকে সে কন্ট্রাক্ট পেত। এ সময় এক ডিলার তার একটা কাজের বিনিময়ে তাকে $10 মিলিয়ন দিতে রাজি হয়, তবে শর্ত দেয় সে জ্যাকেলের সঙ্গে সামনাসামনি দেখা করতে চাইছে। জ্যাকেলের স্টাইলটা ছিল কাউকে মুখোমুখি দেখা করতে সে একেবারে অপছন্দ করত, তবে এই বিশাল অঙ্কের অর্থের প্রস্তাবে সে রাজি হয়ে যায়। এদিকে বায়োনিকা নরম্যানকে ট্রেস করার কারণে নর্দার্ন আয়ারল্যান্ডে এসে পৌঁছেছিল। সেখানে সে তার এক এজেন্ট এলিসনের সঙ্গে দেখা করে এবং নরম্যান স্টকের ঠিকানাটা জানতে চায়। আসলে বায়োনিকা আগে থেকেই জানতো তার এই গোপন সোর্স নরম্যান স্টকের বিষয়ে কোনো তথ্য দিতে পারবে। তো তার কথা শুনে এলিসন নরম্যানের কথাটা শুনেই ভয় পেয়ে যায়। সে বলে, আমি জানি না তার ঠিকানা, তুমি দয়া করে আমাকে আর খুঁজবে না। আমার স্বামী ল্যারি যদি এসব কিছু জানতে পারে তাহলে খুব রেগে যাবে।
কিন্তু বায়োনিকা তার কোনো কথারই পাত্তা দেয় না, উপরন্তু তাকে হুমকি দিয়ে বসে, ভাই বাঁচতে চাইলে নরম্যানের খোঁজ নাও, নাহলে তোমার কপালে দুঃখ আছে। এই কথার পর এবার এলিসনের মধ্যে কিছুটা ভয় ধরে যায়, ফলে সে কিছুটা মাথা নাড়িয়ে সেখান থেকে বিদায় নেয়। এদিকে জ্যাকেল তার ডিলারের সাথে দেখা করতে নির্ধারিত একটা জায়গায় গিয়ে হাজির হয়েছিল, কিন্তু চমকপ্রদ বিষয় হচ্ছে এই ডিলার ছিল একজন রহস্যময়ী নারী। এই নারী জ্যাকেলকে বলে তার টার্গেটের নাম হলো ডক চার্লস, যে একজন প্রভাবশালী বিলিয়নিয়ার। এরপর টুকিটাকি তথ্য জানার পর জ্যাকেল তার কাছে জানতে চায়, এই মানুষটিকে মারতে হলে তোমাকে আমাকে 10 গুণ বেশি অর্থ দিতে হবে, অর্থাৎ তুমি যে আমাকে $10 মিলিয়ন প্রস্তাব দিয়েছ এটাকে এখন $100 মিলিয়ন উন্নীত করতে হবে, এবং অর্ধেক টাকা আগেই দিতে হবে, বাকি টাকা কাজের পর। যদি এতে রাজি থাকো তাহলে আমি তোমার ডিলটা নিতে পারি। জ্যাকেলের প্রস্তাব শুনে অদ্ভুতভাবে রাজি হয়ে যায় সেই নারী। এরপর চুক্তি সেরে জ্যাকেল সেই স্থানটা ত্যাগ করে। এই ডক চার্লস কে ছিল এবং তাকে হত্যা করার পেছনের মূল কারণটা কি ছিল? আসলে এটাই হচ্ছে এই সিরিজের বলতে গেলে মূল এজেন্ডা, এবং পুরো সিরিজ জুড়ে আমরা বিচ্ছিন্নভাবে কিছু অদ্ভুত বিষয় দেখতে পাবো। এরপর সিরিজের কাহিনীতে কিছুটা বৈচিত্র্য আনা হয়। দেখা যায় লন্ডনে কিছু ছাত্র ইউডিসি নামে একটা কোম্পানির বিরুদ্ধে কিছুদিন ধরেই বিক্ষোভ করছিল। ইউডিসি ছিল সেই কোম্পানি যার মালিক ছিলেন এই চার্লস, এবং একেই হত্যা করার জন্য সেই নারী ডিলার জ্যাকেলকে নিয়োগ করেছিলেন। এই আন্দোলনরত ছাত্রদের মধ্যে এমা নামের একটা মেয়ে ছিল, আর সে ছিল এলিসনের একটা মেয়ে। বুঝতে পারছেন তো কানেকশনটা? লন্ডনে নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকা এমাকে বায়োনিকা একদিন পরিকল্পিতভাবে তার দলের মাধ্যমে একদিন গ্রেপ্তার করে। তার এ ধরনের কাজ করার উদ্দেশ্যটা ছিল এলিসনকে তার মেয়ের মাধ্যমে প্রেসার প্রয়োগ করে সেই অস্ত্র নির্মাতার খোঁজটা বের করা। তবে এ ধরনের তুচ্ছ একটা অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এমা বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে পুলিশের কাছে নিজের জন্য একজন আইনজীবী দাবি করে বসে। কিন্তু তাকে কোনো প্রকার আইনজীবী সহায়তা না দিয়ে সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এমাকে গ্রেপ্তার করানোই হয়েছিল মূলত এলিসনের উপর প্রেসার ক্রিয়েট করা, যাতে সে স্নাইপার রাইফেলে বিশেষজ্ঞ নরম্যান স্টককে খুঁজে পেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাকেল শেষ পর্যন্ত তার বাড়িতে ফিরে এসেছে। এই জায়গাটা ছিল স্পেনের পাহাড়া ঘেরা একটা সিক্রেট এলাকা। জ্যাকেলের বাড়ির আশেপাশে বহু দূর পর্যন্ত কোনো বাড়িঘর ছিল না। এই বাড়িতে তার স্ত্রী নুরিয়া এবং তার একমাত্র সন্তান থাকত। তবে মাঝে মাঝে তার শ্বশুর বাড়ির লোকেরাও এসে থাকতো। তো তাদের সাথে কথাবার্তা শেষ করে দেখা যায় জ্যাকেল তার গোপন একটা কক্ষে এসে প্রবেশ করেছে। এই কক্ষের অস্তিত্ব সম্পর্কে জ্যাকেল ছাড়া এই বাড়ির কেউ জানত না। এখানে সে তার অস্ত্র এবং অন্যান্য জিনিস সংরক্ষণে রাখত। এরপর সে নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে, কারণ ফেস্টকে হত্যা করার 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো সে তার বাকি টাকা পায়নি। তাই সে আবার তার ডিলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ডিলার তাকে টাকা দিতে এবার অস্বীকার জানায়। আর এটা বেশ অবাক করে জ্যাকেলকে। আসলে জার্মানিতে যে রাজনীতিবিদকে হত্যা করার জন্য জ্যাকেলকে নিয়োগ দেওয়া হয়েছিল তার বিনিময়ে মাত্র অর্ধেক অর্থ সে অ্যাডভান্স হিসেবে আগে নিয়েছিল, আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পর তার দেওয়ার কথা ছিল। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার পরেও ডিলার পুরো অর্থ দিতে অস্বীকার করছে। তাই বিষয়টা নিয়ে এবার একটু চিন্তায় পড়ে যায় জ্যাকেল। অন্যদিকে কারাগারে বন্দী অবস্থায় হঠাৎ করেই এমার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তার শ্বাস নিতেও কষ্ট হয়। আর এই খবরটা যখন বায়োনিকা জানতে পারে তখন সে এমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দেখা যায় পথেই এমার মৃত্যু ঘটে। দুর্ভাগ্যজনক এই ঘটনায় বায়োনিকার পুরো প্ল্যানটা একেবারে ঘেটে যায় বলা যায়, কারণ এমার মাধ্যমে সে নরম্যান স্টকের একটা খবর জানতে পারত। তারপরেও বায়োনিকা মরিয়া হয়ে কিছু ডেসপারেট আচরণ করার সিদ্ধান্ত নেয়। এমা মারা গিয়েছে সেটা সত্ত্বেও বায়োনিকা এলিসনকে ফোন করে তাকে জিজ্ঞাসা করে সে নরম্যান স্টকের নম্বর পেয়েছে কিনা, কিন্তু এ সময় সে তার মেয়ের মৃত্যুর বিষয়টা গোপন করে যায় তার থেকে। কিন্তু এলিসনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় যে গতকালই বায়োনিকা তার সঙ্গে দেখা করেছিল, আর আজ তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। সে নিশ্চিত ছিল এর পেছনে বায়োনিকার হাত আছে, কিন্তু বায়োনিকা এলিসনকে মিথ্যে বলে যে সে এমার অ্যারেস্টের ব্যাপারে কিছুই জানে না। তবে সে এটাও বলে যদি সত্যি এমাকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে সে তাকে মুক্ত করতে পারবে, কিন্তু এর আগে এলিসনকে অবশ্যই নরম্যানের নম্বর জোগাড় করে দিতে হবে তাকে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এমা ইতিমধ্যেই তো মারা গিয়েছিল। এদিকে এর মধ্যে MI16 হেডকোয়ার্টারে কিছু বিষয় ঘটে চলেছিল। ইজাবেল মানে ডিরেক্টর একসময় বায়োনিকাকে তার অফিসে ডেকে এমার মৃত্যুর জন্য ভীষণ রাগারাগি করতে থাকে।
তার একটাই কথা যে বায়োনিকার খামখেয়ালির কারণেই এমার মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে একজনের মৃত্যু তাদের পুরো তদন্তকে একেবারে বিফল করে দিতে পারে। কিন্তু বায়োনিকা উত্তরে জানায় এমার মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। মেডিকেল রিপোর্টে অন্তত সেটাই জানা গিয়েছে। সে অনেক আগে থেকে হৃদরোগে ভুগছিল এবং যে কোনো সময় তার এমনিতেই মৃত্যু হতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত সে কারাগারেই মারা গিয়েছে। কিন্তু একথা বলা সত্ত্বেও বায়োনিকাকে দোষী করা হয়। এরপর ইসাবেলের সাথে দেখা শেষ করে বায়োনিকা আবার অ্যালিসনকে ফোন করে বলে সে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছে এবং তারা এমাকে ছেড়ে দিতে রাজিও হয়েছে। কিন্তু এমা মুক্তি পেতে পারে একটা শর্তে, সেটা হচ্ছে এলিসনকে শুধু এখন তার স্বামী ল্যারির মাধ্যমে নরম্যান স্টকের নম্বরটা জোগাড় করে দিতে হবে। আসলে নরম্যান স্টকের সাথে যোগাযোগ ছিল এলিসনের স্বামী ল্যারির এবং তার মাধ্যমেই মূলত নরম্যানের খোঁজ পেতে চাইছিল বায়োনিকা। যেহেতু ল্যারির সাথে সরাসরি এ বিষয়ে তার কোনো যোগাযোগ করা সম্ভব ছিল না, তাই সে এলিসনকে কাজে লাগিয়েছিল। কিন্তু এবারও বায়োনিকা এলিসনের কাছে গোপন রাখে যে এমা আসলে মারা গিয়েছে। যদিও এটার যথার্থ একটা কারণ ছিল, আশা করি সেটার আর ব্যাখ্যা আপনাদের দিতে হবে না। অন্যদিকে জ্যাকেল ডক চার্লসের কন্ট্যাক্টটা নেয়ার পর তার সম্পর্কে খোঁজ নিতে শুরু করে দিয়েছিল এবং এক সময় সে জানতে পারে এই লোকটি কোনো সাধারণ ব্যক্তি নয়। লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করে এবং সে এমন কিছু একটা সামনে করতে যাচ্ছে যার ফলে বহু ক্ষমতাশালী মানুষ বড় একটা ক্ষতির মুখোমুখি হতে পারে। ইউরোপে যখন এসব চলছে তখন অন্যদিকে নিউ ইয়র্কে টিমোথি নামের এক ব্যক্তি এবং সেই ডিলার জিনার সঙ্গে মিটিংয়ে বসেছিল। এই ডিলার মানে সেই রহস্যময় নারী যে আগে জ্যাকেলের সঙ্গে $100 মিলিয়ন চুক্তিটা করেছিল। তো এবার আমরা জানতে পারলাম এর নাম হচ্ছে জিনা। তো জিনা জানায় জ্যাকেল এই কাজ করতে রাজি হয়েছে, তবে সে আগে অর্ধেক টাকা দাবি করেছে আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পর তাকে দিতে হবে। জিনার কথা শুনে টিমোথি রাজি হয়ে যায়। আচ্ছা, এই পুরো প্ল্যানটা মানে জ্যাকেলকে দিয়ে যে কাজটা করানো হচ্ছিল, এই পুরো প্ল্যানের টিম লিডার ছিলেন এই টিমোথি এবং তার এজেন্ট ছিল এই জিনা, যার মাধ্যমে টিমোথি জ্যাকেলের সঙ্গে এই ডিলটা করতে পেরেছিল। আর এর থেকে একটা ব্যাপার বোঝা যায়, সেটা হলো চার্লসকে সরিয়ে দেওয়ার পেছনে খুব বড়সড় একটা ষড়যন্ত্র চলছিল। তবে যা হোক, কি রয়েছে সেটা তো আমরা জানবই। অন্যদিকে তারপর সংবাদপত্রের মাধ্যমে ঘোষণা করা হয় ডক চার্লস রিভার নামের একটা সফটওয়্যার শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে, যার মাধ্যমে জনগণ জানতে পারবে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা তাদের অর্থ কোথায় খরচ করছে এবং তাদের প্রকৃত সম্পদের পরিমাণ ঠিক কত। কিন্তু এটা প্রকাশ করার ফলে কিছু প্রভাবশালী ব্যক্তি এই সফটওয়্যারটি প্রকাশ যাতে না হয় তার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে এবং তারা ডক চার্লসকে এমনকি হত্যা করতেও প্রস্তুত, আর তাদের মধ্যেই রয়েছে টিমোথি। তো এর পরের দৃশ্যে দেখা যায় জ্যাকেল তার পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন উদযাপন করছে। সেখানে তার স্ত্রীর ভাই এলভারো উপস্থিত ছিল। এলভারো জানতো জ্যাকেলের অনেক টাকা পয়সা আছে, তাই সে জ্যাকেলকে এ সময় বলে তার এক বন্ধু নিজের বার বিক্রি করতে চায়। সে যদি তাকে অর্থনৈতিকভাবে একটু সাহায্য করে তবে সে নিজেই সেই ব্যবসাটা কিনে তার নিজের ব্যবসা শুরু করতে পারে। কিন্তু জ্যাকেল তার এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না। ঠিক এই সময় জ্যাকেলের ফোনে একটা বার্তা আসে, যেখানে বলা হয়েছে তার অ্যাকাউন্টে 3.7 মিলিয়ন ইউরো জমা পড়েছে। টাকার অঙ্ক দেখে এবার একটু অবাক হয় জ্যাকেল, কারণ তার সঙ্গে এই ডিলটা আরো বড় ছিল। যেদিন এই ঘটনাটা ঘটছিল সেটা ছিল তার ছেলের জন্মদিন, কিন্তু সেটা সত্ত্বেও সে জার্মানিতে যাওয়ার প্রস্তুতি নেয় এবং নুরিয়াকে নিয়ে একসময় বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। আসলে জ্যাকেল ছিল প্রচন্ড প্রফেশনাল একজন কিলার, আর স্বাভাবিকভাবেই তাকে যেভাবে বঞ্চিত করা হচ্ছিল সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই ছেলের জন্মদিনের সেলিব্রেশনটা বাদ দিয়েই সে তার ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য জার্মানিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। জ্যাকেলের এই আচরণ সম্পর্কে নুরিয়া আগে থেকেই ভালোভাবে জানতো। সে জানতো তার স্বামী অনেকটা ছন্নছাড়া স্বভাবের, কাজটাকে সে সবার আগে প্রাধান্য দেয়। তাই নুরিয়া 7 পাঁচ না বলে জ্যাকেলকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে চলে আসে। কিন্তু এই সময় জ্যাকেলকে একটা অদ্ভুত কাজ করতে দেখা যায়। জ্যাকেল বিমানবন্দরের মধ্যে না ঢুকে অন্য একটা পথ ধরে বাইরে বেরিয়ে এসে একটা ট্যাক্সিতে উঠে বসে। অনেকটা পথ ঘুরে তারপর সে একটা ব্যাংকে চলে আসে। সেখান থেকে সে কিছু অর্থ এবং একটা নকল পাসপোর্ট সংগ্রহ করে, যেটা এই ব্যাংকের ভল্টে সে তার সেফ ডিপোজিটে রেখেছিল। এরপর সে আবার অন্য একটা ট্যাক্সিতে উঠে চলে যায়।
কিন্তু সেই সময় একটা অবাক করা ব্যাপার ঘটে। সে যখন ট্যাক্সিতে উঠে চলে যাচ্ছিল তখন নুরিয়া তাকে দেখে ফেলে। আসলে জ্যাকেলকে নামিয়ে দিয়ে আসার পর নুরিয়া এয়ারপোর্টের পেছনের একটা ফুলের বাজার থেকে যখন ফুল কিনে গাড়িতে উঠছিল ঠিক তখনই হঠাৎ দূরে জ্যাকেলকে দেখে ফেলে সে। আর এতে স্বাভাবিকভাবে প্রচন্ড অবাক হয় এই নুরিয়া, কারণ তার তো এতক্ষণে এয়ারপোর্টের মধ্যে থাকার কথা ছিল। তাহলে তার স্বামী এই ট্যাক্সিটা করে কোথায় যাচ্ছে? মাথায় মূলত এ ধরনের 7-5 চিন্তা নিয়ে নুরিয়া সাথে সাথে জ্যাকেলকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর নুরিয়া বাড়ি ফিরে এই ঘটনাটা তার মাকে জানায়। সব শুনে নুরিয়ার মা বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাবা, জ্যাকেল অবশ্যই আমাদের থেকে কিছু লুকোচ্ছে, দেখে নিও একদিন সে তোমাকে ঠকাবেই। মায়ের কথায় স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত হয়ে ওঠে নুরিয়া। এদিকে আমরা এবার অ্যালিসনকে দেখতে পাই, যে তার স্বামী ল্যারির সঙ্গে একটা বারে বসেছিল। কিছুক্ষণ পর সেখানে বসে থাকার পর অ্যালিসন ল্যারিকে কিছু জিনিস আনতে পাঠিয়ে দেয়, আর সেই সুযোগে সে ল্যারির ফোন থেকে নরম্যানের কন্ট্যাক্ট নাম্বারের একটা ছবি তুলে নেয় এবং সেটা সে সাথে সাথে বায়োনিকার কাছেও পাঠিয়ে দেয়। মূলত এইভাবেই বায়োনিকার হাতে নরম্যান স্টকের নাম্বারটা চলে এসেছিল। এরপর বায়োনিকা সেই নম্বর ট্রেস করে নরম্যান স্টকের একটা ঠিকানার বিষয়ে জানতে পারে। অন্যদিকে জ্যাকেলও তখন জার্মানিতে পৌঁছে গিয়েছিল। সেখানে তার ফোনে একসময় জিনার কল আসে। জিনা তাকে জানায়, আমি আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছি, তারা তোমাকে পুরো $100 মিলিয়ন দিতে রাজি আছে, তবে অগ্রিম হিসেবে তোমাকে 50 মিলিয়নের পরিবর্তে $20 মিলিয়ন দেওয়া হবে এবং টাকা দেওয়ার আগে আমাকে তোমার সঙ্গে দেখা করতে বলা হয়েছে, না হলে এই চুক্তি হবে না। তার কথায় জ্যাকেল রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, তুমি আমার দেয়া ঠিকানায় চলে এসো। এরপর জিনা জ্যাকেলের দেয়ার ঠিকানায় গিয়ে পৌঁছায়, কিন্তু সে সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। তবে তার বেশ কিছুক্ষণ পর জ্যাকেল সেখানে হাজির হয়। জিনা তাকে দেখে বলে, আমার ক্লায়েন্টরা নিশ্চিত হতে চায় যে তুমি কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা। আমি তোমার দক্ষতা সম্পর্কে জানি, কারণ আমি জানি যে জার্মানির রাজনীতিবিদ ফেস্টকেও তুমি নিজে হাতে খুন করেছ, কিন্তু আমাদের ক্লায়েন্টরা কোনো ঝুঁকি নিতে চায় না। এরপর জিনা তাকে জিজ্ঞাসা করে, তোমার আগের কাজ তো শেষ হয়ে গিয়েছিল, তাহলে কেন আবার জার্মানিতে ফিরে এসেছো? তুমি জানো যে পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজছে এবং এখানে ধরা পড়ার চান্স আছে তোমার। কিন্তু জ্যাকেল জবাব দেয়, তেমন কিছু হবে না, আমার কিছু হিসেব চুকানোর বাকি আছে এখানে। জিনার সাথে দেখা শেষ করে হোটেলে ফিরে আসে জ্যাকেল এবং একটা তদন্ত শুরু করে সে। জ্যাকেল মূলত জানতে চাইছিল জার্মান রাজনীতিবিদকে হত্যা করার জন্য তাকে টাকাটা কে দিয়েছিল। আসলে সব চুক্তি সে ডার্ক ওয়েবের মাধ্যমে পেত, আর এই মাধ্যম ব্যবহার করেই সে বের করে ফেলে কার নির্দেশে সে আগের কাজটা করেছিল, মানে ফেস্টকে হত্যা করেছিল। কে হতে পারে এটা, সেটা আপনারা অনুমান করুন তো। আচ্ছা, এত মাথা ঘামানোর দরকার নেই, একটু পরেই আমরা দেখছি। অন্যদিকে বায়োনিকা নরম্যানের ফোন ট্রেস করে তার অবস্থান সম্পর্কেও নিশ্চিত হতে পেরেছিল, কিন্তু নরম্যানের ফোনের লোকেশন যেখানে দেখাচ্ছিল সেটা হলো বেলারুশের জঙ্গল ঘেরা একটা অঞ্চল। খুব দ্রুততার সাথেই বায়োনিকা তার পুরো টিম নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু নরম্যান আগে থেকেই টের পেয়ে গিয়েছিল পুলিশ আসবে, তাই সে অস্ত্রসহ অপেক্ষা করছিল তাদের জন্য। আর সুযোগ পেয়ে সে দুজন পুলিশ অফিসারকে গুলি করে খুনও করে ফেলে এবং তারপর সে দ্রুত পালিয়ে যেতে নেয়। তবে যাওয়ার সময় সে তার স্যুটকেসটা ফেলে যায়, যেটা শেষ পর্যন্ত বায়োনিকার হাতে এসে পড়ে। বায়োনিকা সেই স্যুটকেস এবং মৃত সঙ্গীতের লাশ নিয়ে অবশেষে হেডকোয়ার্টারে ফিরে আসে। আপাত দৃষ্টিতে এই মিশনটা ব্যর্থ হলেও তারা অনেক বড় একটা ক্লু পেয়ে গিয়েছিল এই নরম্যান সম্পর্কে। এদিকে শেষ পর্যন্ত অ্যালিসন এবং ল্যারিও জানতে পেরেছিল তাদের মেয়ে এমা পুলিশ হেফাজতে মারা গিয়েছে এবং বায়োনিকা তাদের কাছ থেকে এই বিষয়টা গোপন করেছে। তারা খবর পাওয়া মাত্রই লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে গোয়েন্দারা যখন নরম্যানের স্যুটকেসটা তদন্ত করে দেখতে থাকে তখন জানা যায় এটা কোনো সাধারণ স্যুটকেস নয়, বরং এটা একটা বিশেষ স্নাইপার বন্দুকের যন্ত্রাংশ বহন করার জন্য তৈরি করা হয়েছে। মানে এই স্যুটকেসটা এমনভাবে তৈরি করা হয়েছিল যার ভেতরের প্রতিটা পার্টস কোনো একটা স্নাইপার রাইফেলের এক একটা পার্টস। বুঝতে পারছেন আশা করি। এই বিষয়টা আবিষ্কার করার পর বায়োনিকা বলে, আমি এতক্ষণ ধরে এই স্যুটকেসটা নিয়ে বিমানবন্দর থেকে হেডকোয়ার্টার পর্যন্ত এসেছি, অথচ কেউ বুঝতে পারেনি এটা একটা মারণাস্ত্র। এর মানে নরম্যান একজন দারুণ কারিগর, আর ঠিক এই ধরনের স্যুটকেসই সেই আততায়ীর কাছেও ছিল যে রাজনীতিবিদ ফেস্টকে হত্যা করেছিল। এই তথ্য শোনার পর ইসাবেল বলে, বায়োনিকা তুমি এই অপারেশন আরও এগিয়ে নিয়ে যেতে পারো, তোমাকে পারমিশন দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে। অন্যদিকে নুরিয়া তখনও তার মধ্যে জ্যাকেলের বিষয়টা নিয়েই একেবারে তালগোল পাকিয়ে ফেলছিল।
তাই এক সময় সে ফোন করে জ্যাকেলের কাছে আবার জানতে চায়, সেদিন আমি তোমাকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে যাওয়ার পর এরপর যখন আমি ফুল আনতে গিয়েছিলাম তখন সেখানে তোমাকে ট্যাক্সিতে করে কোথাও যেতে দেখেছি। তুমি কোথায় গিয়েছিলে সত্যি করে বলো। নুরিয়ার কথা শুনে জ্যাকেল বেশ একটু অবাক হলেও তাকে মিথ্যে বলে। সে বলে, তুমি নিশ্চয়ই ভুল দেখেছ, আমি কোথাও যাইনি। কিন্তু নুরিয়া বিশ্বাস করতে পারে না, তাই সে জ্যাকেলকে ভিডিও কল করে। তখন জ্যাকেল নিজের রুমের ওয়াশরুম দেখিয়ে বলে, দেখো ভাই, এখানে কেউ নেই, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো, আমি একাই আছি। এটা দেখে নুরিয়া কিছুটা নিশ্চিন্ত হয়, কিন্তু সে তখনও তার সন্দেহ দূর করতে পারছিল না। নুরিয়া ভাবছিল জ্যাকেলের নিশ্চয়ই কোনো গোপন প্রেম চলছে, না হলে সে এমন কোনো একটা কাজে রয়েছে যে বিষয়টা সে তাকে জানাতে চায় না। তাই সে এবার জ্যাকেলের ঘরে গিয়ে চারপাশে খুঁজতে থাকে, আর অবশেষে একটা গোপন জায়গা খুঁজে পায় নুরিয়া। আসলে এই জায়গার পেছনেই ছিল জ্যাকেলের গোপন জীবনের লুকোনো ইতিহাস, আর সে এখান থেকেই তার ইতিহাস রচনা করত। অন্যদিকে অ্যালিসন এবং লেরি এমার মৃত্যুর কারণে গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিল এবং এক সময় তারা লন্ডনে এসে পৌঁছায় এবং অ্যালিসন বায়োনিকার সঙ্গে দেখা করে। তার কাছে দেখা হওয়ার পর সে জানতে চায় তার মেয়েকে কেন মারা হয়েছে, কিন্তু তার কথার উত্তরে বায়োনিকা তেমন কোনো ভেঙে যাওয়ার মতো বিষয় তার মধ্যে দেখা যায় না। সে বলে, তোমার মেয়ের যেটা হয়েছে হয়েছে, তার জন্য তোমার দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ তার হার্টের সমস্যা ছিল, সে হয়তো এমনিতেই দ্রুত মারা যেত। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের টার্গেট নরম্যান স্টককে ধরতে হবে। এরপর সে আরও জানায়, আমরা নরম্যানকে ধরতে ব্যর্থ হয়েছি, কিন্তু তার ফোন আমাদের হাতে আছে। এই ফোনের কল লিস্টে দেখা গেছে তোমার স্বামী ল্যারির সঙ্গে বারবার নরম্যান যোগাযোগ করার চেষ্টা করছিল। যদি এই তথ্য প্রকাশ হয়ে যায় তাহলে ল্যারিকে জেলে যেতে হবে। তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে তার কাছ থেকে তোমাকে জানতে হবে নরম্যান এখন কোথায়। এই কথা শুনে অ্যালিসন ক্ষুব্ধ হয়ে যায়, কারণ সে এসেছিল তার মেয়ের মৃত্যুর বিষয়ে বায়োনিকের কাছে ব্যাখ্যা চাইতে, কিন্তু মেয়েটা এখন উল্টো তাকেই এসব কথা বলছে। তাই অ্যালিসন এবার রেগে গিয়ে বলে, তোমার কারণেই আমার মেয়ে মারা গিয়েছে, আর তুমি এখনো নরম্যানের পিছু ছুটছ, আমি তোমাকে সাহায্য করব না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বায়োনিকের সাথে দেখা শেষ করার পর অ্যালিসন লেরির কাছে ফিরে আসে, কিন্তু দেখা যায় ল্যারি তার ফোনটা দেখতে চায়, আর ফোন চেক করার পর সে বুঝতে পারে অ্যালিসনই পুলিশকে নরম্যানের নম্বরটা দিয়ে দিয়েছিল। এটা জানতে পেরে লেরি প্রচণ্ড রেগে যায় তার স্ত্রীর প্রতি এবং তাকে মারধর করতে শুরু করে, এবং রাগের মাথায় একসময় সে অ্যালিসনকে হত্যা করে বসে। অন্যদিকে বায়োনিকা নরম্যানের নম্বর ট্র্যাক করে জানতে পারে পলিটিশিয়ানের মৃত্যুর আগে কেউ নরম্যানকে একাধিকবার ফোন দিয়েছিল, এবং যে এই কলটা করেছিল তার নাম হচ্ছে জ্যাকেল। এই তথ্যটা জানার পর বায়োনিকা তার দলের সদস্যদের জ্যাকেল সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে জ্যাকেল যে বিল্ডিংটাতে অবস্থান করছিল সেখানকার পার্কিংয়ে গিয়ে সে এলিয়াসের গাড়ি চালককে হত্যা করে এবং তার গাড়িটা নিয়ে চলে যায়। আসলে এই ঘটনায় আপনারা এখনও অন্তত বুঝে গিয়েছেন সে কন্ট্রাক্টটা যার কাছ থেকে পেয়েছিল সে ছিল এলিয়াস, মানে সে ফেস্টের একমাত্র সন্তান। বুঝতে পারছেন, বাবাকে হত্যা করার জন্যই আসলে এলিয়াস কন্ট্রাক্টটা দিয়েছিল জ্যাকেলকে। তো এরপর আমরা দেখতে পাই এলিয়াস তার বাবার মৃত্যুর পর পরিবারের সঙ্গে তার অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে আলোচনা করছে। এই জার্মান প্রভাবশালী পরিবারের সবাই ছিল খুবই লোভী। তার মা নিজের ভাগ চাইছিল, মেয়েও চাইছিল তার অংশ, কিন্তু এলিয়াস এসব কথায় বিশেষ মনোযোগ দেয়নি। সে চাইছিল বাবার পুরো সম্পদ। সেদিন শেষকৃত্য শেষ করে সে তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গাড়িতে ওঠে, কিন্তু যে গাড়িতে এলিয়াস বসেছিল সেই গাড়ির চালক ছিল জ্যাকেল, কারণ সে আগেই চালককে হত্যা করে তার জায়গা নিয়ে নিয়েছিল। গাড়িটা কিছুক্ষণ চলার পর সুযোগ বুঝে জ্যাকেল এলিয়াসের পাশে বসা তার বডিগার্ডকে গুলি করে মেরে ফেলে গাড়ির মধ্যেই, এবং এলিয়াসকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একটি নিরাপদ স্থানে পৌঁছে সে গাড়ি থামিয়ে এলিয়াসের কাছে জানতে চায়, তোমার আমাকে গালি দেওয়া উচিত হয়নি। তার কথার উত্তরে এলিয়াস বলে, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে আমার বাবাকে মারার জন্য ভাড়া করেছিলাম, কিন্তু তুমি আমাকে গুলিও করেছিলে, তাই আমি আর বাকি টাকা দেইনি। কিন্তু এলিয়াসের ফোনটা তখনও অ্যাক্টিভ ছিল এবং কারো সাথে সংযুক্ত ছিল, যার ফলে তার আরেক নিরাপত্তা রক্ষী বুঝতে পেরে যায় যে ছেলের পরিকল্পনাতেই মিস্টার ফেস্টকে হত্যা করা হয়েছে। কিন্তু তাতে আর এখন কিছু আসে যায় না, কারণ জ্যাকেল এলিয়াসকেও ততক্ষণে গুলি করে মেরে ফেলে। এরপর সে গাড়িতে বোমা রেখে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যেই এলিয়াসকে বহন করা গাড়িটা বিস্ফোরিত হয়। বলাই বাহুল্য, এটা জ্যাকেল করেছিল সব প্রমাণ ধ্বংস করার জন্য। যা হোক, অন্যদিকে নুরিয়া জ্যাকেলের সেই গোপন লকারটা খুঁজে বের করতে সক্ষম হয়েছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও সেটা সে খুলতে পারছিল না। তাই সে তার ভাই এলভারোর সাহায্য নেয়
কিন্তু দেখা যায় দুজন মিলেও শেষ পর্যন্ত লকারটা খুলতে পারে না। এরপর তারা বাড়ির নকশা দেখতে শুরু করে এবং দেখে যে জ্যাকেলের ঘরের পিছনে একটা গোপন কক্ষ আছে। এলভারো যখন সেই কক্ষটার খুঁজতে শুরু করে তখন সে আয়নার পেছনে একটা গোপন ঘরের সন্ধান পায়, যে ঘরে ছিল জ্যাকেলের পুরো গোপন জীবনের সব প্রমাণ। এদিকে জ্যাকেলও খুবই ধূর্ত ছিল, কারণ সে এমনভাবে এই রুমটা ডিজাইন করেছিল কেউ যদি সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে তবে তার কাছে একটা সিগন্যাল যেত এবং সে সিসি ক্যামেরার মাধ্যমে সেখানে কি হচ্ছে সেটা পুরোটা দেখতে পেত। এদিকে জ্যাকেলও একটা ফোন কল পায় জিনার থেকে। জিনা তাকে জানায় তার অ্যাকাউন্টে $20 মিলিয়ন ট্রান্সফার হয়ে গেছে এবং তাদের টার্গেট এখন স্ট্যালিনে যাচ্ছে। তাই জ্যাকেলকেও সেখানে দ্রুত পৌঁছাতে হবে এবং তার কাজটা শেষ করতে হবে। কিন্তু যখন সে ট্যালিনের উদ্দেশ্যে রওনা হয় তখন তার ফোনের সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে, আর এই অ্যালার্মটা তার সেই গোপন কক্ষ থেকে আসছিল। আর এটার কারণ ছিল নুরিয়া এবং আলভারো ইতিমধ্যে তার গোপন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। সেই কক্ষের ভেতরের দৃশ্য দেখে হতবাক হয়ে যায় জ্যাকেল। তার স্ত্রী এবং তার ভাইয়ের কাণ্ড দেখে জ্যাকেল একেবারে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার পরিবার তার গোপন কক্ষের কথা জেনে গেছে, কিন্তু এতে একটু ঘাবড়াতে দেখা যায় না এই প্রফেশনাল মানুষটাকে। উপরন্তু সে নুরিয়াকে ফোন করে বলে, আমি এখন প্যারিসে আছি, তুমি কদিনের জন্য আমার কাছে চলে এসো। আমি তোমাকে কিছু এমন কথা বলতে চাই যা আমি এতদিন তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম। তার কথা শুনে নুরিয়া রাজি হয় এবং পরের দিন সে জ্যাকেলের হোটেল রুমে পৌঁছে তাকে একটা চড় মারে, কারণ সে তখন জ্যাকেলের উপর খুবই রেগে ছিল। জ্যাকেলের কথা শুনে নুরিয়াও অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি বলার জন্য আমাকে এত দূরে ডেকে নিয়ে আসলে? তার কথার উত্তরে জ্যাকেল এবার কিছুটা মিথ্যা বলে। সে বলে, আমি এক সিক্রেট এজেন্সির হয়ে কাজ করি। আমাকে যেসব মিশন দেয়া হয় তা নিজের মতো করে সম্পন্ন করতে হয়। আমাকে সবসময় নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয়, তাই আমি ছদ্মবেশ ধারণ করি। আমার জীবনে ঝুঁকি আছে, কিন্তু আমি কখনো ধরা পড়তে চাই না। এই গল্পটা শুনে নুরিয়া তার কথাই বিশ্বাস করে। তাই জ্যাকেল তখন তাকে প্রতিশ্রুতি দেয়, আমি খুব শীঘ্রই এই কাজটা ছেড়ে দেব, তুমি প্লিজ চিন্তা করো না। এদিকে আমরা দেখি জিনার বস মানে টিমোথি, যে ডগ চার্লসকে হত্যা করানোর জন্য জ্যাকেলকে ভাড়া করেছিল, সে জানতে পারে জ্যাকেল এখন এলিয়াসকে মেরে ফেলেছে, কারণ তাকে পুরো অর্থ দেওয়া হয়নি। এই ঘটনায় টিমোথির বিশ্বাস ভেঙে যায় জ্যাকেলের উপর থেকে। অনেকটা আতঙ্কিত বোধ করে লোকটা। একই সাথে তার মধ্যে ভয় ধরে যে ডগ চার্লসকে হত্যা করতে পারবে কি সে। তাই সে জিনাকে বলে, জ্যাকেলের উপরে নজর রাখো। অন্যদিকে ল্যারি এলিসনের ফোন থেকে বায়োনিকাকে একদিন মেসেজ করে। সে সেখানে লেখে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। বায়োনিকা জানতো না এলিসন মারা গিয়েছে, তাই সে ভাবে এলিসন হয়তো মেয়ের শোকে কোনো একটা কারণে তার সঙ্গে দেখা করতে চায়। ফলে সে তার ডাকে সাড়া দিয়ে সেই ঠিকানায় গিয়ে পৌঁছায়, কিন্তু পৌঁছেই সে বুঝতে পারে মেসেজটি এলিসন করেনি, বরং ল্যারি পাঠিয়েছে। আর যেহেতু ল্যারি পাঠিয়েছে তাই এলিসন যে কোনো কারণে হয়তো মারা গিয়েছে বা মিসিং হয়েছে, আর এটা হয়তো ল্যারিও করে থাকতে পারে। এদিকে আসলে ল্যারি এসেছিল বায়োনিকাকে হত্যা করতে, কিন্তু সে যখন তার দিকে এগিয়ে আসছিল তখন বায়োনিকা দেখতে পায় ল্যারির হাতে একটা ছুরি। তাই সে আতঙ্কিত হয়ে তার হেডকোয়ার্টারে ফোন করে নিজের লোকেশন জানায়। অন্যদিকে ডগ চার্লস, যাকে হত্যা করতে জ্যাকেলকে $100 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। চার্লসের নিরাপত্তা প্রধান ক্যাথ তাকে সতর্ক করে দেয় যে যদি সে ট্যালিনের কনসার্টে যায় তাহলে তার জীবনের ঝুঁকি থাকবে। তবে ডগ চার্লস তার পরামর্শ উপেক্ষা করে এবং সিদ্ধান্ত নেয় সে সেখানে অবশ্যই যাবে এবং তার অ্যাপের উদ্বোধন সে নিশ্চয়ই করবে। ওদিকে এরপর দেখা যায় জ্যাকেল আগেই সেই কনসার্ট হলে গিয়ে পৌঁছে গিয়েছে, মানে ট্যালিনের সেই কনসার্ট হলে। তার সেখানে যাওয়ার কারণ ছিল সে যাতে বুঝতে পারে ডগ চার্লসকে হত্যা করার জন্য তার এখানকার কোন স্থানটা সে বেছে নেবে। দর্শকদের কনসার্ট উপভোগ করার সময় জ্যাকেল স্টেজের উপরে উঠে কিছু ছবি তুলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে স্টেজের একটা অংশ খুলে যায় এবং তার হাত থেকে পড়ে যায় ফোনটা, এবং সেখানেই এক নিরাপত্তা রক্ষী রাসমাসের সঙ্গে সে পরিচিত হয়। জ্যাকেল রাসমাসকে বলে তার ফোনটা নিচে পড়ে হারিয়ে গিয়েছে, তুমি আমার ফোনটা একটু খুঁজে দেওয়ার চেষ্টা করো। জ্যাকেলের কথা শুনে সে নিজের ফোন থেকে তার নাম্বারে ফোন করে এবং রিংটন শুনে নিজের ফোনটা খুঁজে পায়। এই সঙ্গে রাসমাসের নম্বরও সে পেয়ে যায়। আসলে এটা সে সুপরিকল্পিত একটা প্ল্যানের মাধ্যমে করেছিল, কারণ এখানে তার এন্ট্রি এবং তার এক্সিটের জন্য এই অপেরা হাউসের একজন কর্মীর প্রয়োজন ছিল তার, আর এই কাজের মাধ্যমে সে সেটার একটা ব্যবস্থাও করে ফেলেছিল। অন্যদিকে বায়োনিকা যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় ল্যারি আগেই সেখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ এতে বোঝা যায়
তার সহকর্মীদের সহায়তায় পালিয়ে আসতে পেরেছিল। আর ল্যারি বায়োনিকাকে ধরতে না পেরে তার বাড়িতে এসে তার মেয়েকে জিম্মি করেছে। বায়োনিকার মেয়ের গলায় ছুরি ধরে ল্যারি বলে, আমি তোমারই অপেক্ষা করছিলাম, এখন আমি তোমার সামনেই তোমার মেয়েকে হত্যা করব। কিন্তু বায়োনিকা তাকে কিছু করার সুযোগ না দিয়ে তার পায়ে গুলি করে, ফলে ল্যারি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে ল্যারিকে জিজ্ঞাসা করে নরম্যান কোথায়। কিন্তু এই ঘটনায় বায়োনিকার মেয়ে আতঙ্কিত হয়ে ওঠে। সে বলে, মা এটা বন্ধ করো, আমি আর কিছু সহ্য করতে পারছি না। অন্যদিকে জ্যাকেল যখন কনসার্ট থেকে তার হোটেলে ফিরে আসে তখন সে দেখতে পায় জিনা সেখানে আগে থেকেই অপেক্ষা করছে। জিনা এ সময় তাকে জানায় তাদের ক্লায়েন্টরা তার উপর আর বিশ্বাস রাখতে পারছে না, মানে জ্যাকেলের উপরে। তারা মনে করছে জ্যাকেল এখন আর কোনো ঝুঁকি নিতে সক্ষম নয় এবং যদি সে ধরা পড়ে যায় তবে সবাই বিপদে পড়বে। জিনা তাকে সাহায্যের প্রস্তাব দেয় এবং চলে যায় সেখান থেকে। অন্যদিকে দেখা যায় বায়োনিকার গুলি খেয়ে ল্যারি হাসপাতালে ভর্তি হয়েছে। বায়োনিকা তাকে নির্যাতন করতে করতে সময় তার কাছে জানতে চায়, যদি তুমি নরম্যানের অবস্থা না বলো তাহলে তোমাকে কঠোর শাস্তি পেতে হবে, কিন্তু যদি বলে দাও তাহলে কিছুটা শাস্তি কমবে তোমার। অন্তত এতে তুমি তোমার পরিবারের অন্তিম সৎকার করার একটা সুযোগ পাবে। বায়োনিকার এই জোড়াজুড়িতে শেষ পর্যন্ত আর উপায় না দেখে ল্যারি অবশেষে নরম্যানের অবস্থানটা জানায় তাকে। সে বলে নরম্যান বর্তমানে বুদাপেস্টে আছে, হাঙ্গেরির রাজধানী। সেখানকার একটা বিশাল সাদা বিল্ডিং এ সে থাকে এবং বিল্ডিং এর পাশেই একটা ঘোড়ার আস্তাবল আছে। তুমি সহজেই একটু চেষ্টা করলে খুঁজে পেতে পারবে সেটা। এরপরের দৃশ্যে আমাদের সেই বিল্ডিংটা দেখানো হয় যেখানে নরম্যান তার নিরাপত্তার জন্য চারপাশে ক্যামেরা ফিট করে রেখেছে। আসলে নরম্যান সেই হামলা থেকে বেঁচে আসার পর এখানেই মূলত আশ্রয় নিয়েছিল। তো এখানে যখন সে কাজ করছে তখন জ্যাকেল নরম্যানকে ফোন করে এবং তাকে বলে, আমি একটা নতুন মিশনের জন্য তোমার সাহায্য চাইছি। আমার টার্গেটকে হত্যা করতে কনসার্টে যেতে হবে, কিন্তু বেশি নিরাপত্তার কারণে আমি কোনো ধাতব অস্ত্র নিয়ে সেখানে ঢুকতে পারবো না। আমাকে এমন একটা স্নাইপার তুমি তৈরি করে দাও যাতে ধাতব বস্তু একদমই ব্যবহার করা হয়নি। তার কথা শুনে নরম্যান বলে, ঠিক আছে, আমি তোমার জন্য এমনই একটা স্নাইপার বানিয়ে দেব, তবে আমার হাতটা ভেঙে গেছে গত আক্রমণে, তুমি জানো এটা। যখন আমি বেলারুশে ছিলাম তখন কিছু এজেন্ট আমার উপর হামলা করেছিল, যার ফলে আমি এখনো পুরোপুরি সুস্থ নেই এবং অস্ত্র তৈরি করা তো দূরের কথা, নিজের হাতও ঠিক মতো ধুতে পারি না, এজন্য আমার কিছুটা সময় লাগবে। কিন্তু এ কথা শোনার পর জ্যাকেল নরম্যানকে বলে, এটা খুব জরুরি একটা কাজ, আমার হাতে বেশি সময় নেই। তুমি যদি নিজে স্নাইপার তৈরি করতে না পারো তাহলে আমি তোমাকে সাহায্য করতে সেখানে আসতে পারি। নরম্যান তার কথা শুনে তার অবস্থানের ঠিকানাটা জ্যাকেলের কাছে পাঠিয়ে দেয় আর ঠিকানা পেয়ে জ্যাকেল বুদাপেস্টে এসে পৌঁছায়। তো জ্যাকেল যখন ভেতরে প্রবেশ করে তখন সে দেখে পুরো বিল্ডিংটা অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ। নরম্যান আগেও তাকে একটা বিশেষ সুটকেস তৈরি করে দিয়েছিল এবং এবারও জ্যাকেলকে একই রকমের একটা সুটকেস তৈরি করে দিতে চাইছিল যাতে সে নিরাপত্তার চেকিং সহজেই পেরিয়ে যেতে পারে। জ্যাকেল আগেই তার ডিজাইন তৈরি করেছিল যা সে এবার নরম্যানকে দেখায় এবং বলে, আমার ঠিক এই ডিজাইনের মতো করে একটা জিনিস দরকার যাতে আমি এর ভেতরে স্নাইপার বন্দুক রাখতে পারি। নরম্যান তার কথা বুঝতে পারে এবং তারা দুজনে মিলে এরপর বিশেষ সেই স্নাইপারটি তৈরি করার কাজ শুরু করে দেয় এবং এক সময় তাদের দুজনের প্রচেষ্টায় শেষ পর্যন্ত স্নাইপার রাইফেলটি প্রস্তুত হয়ে যায়। নরম্যান এরপর জ্যাকেলকে শেখায় কিভাবে এই বিশেষ স্নাইপারটি জোড়া দিতে হবে এবং তারপর সে আরও জানায় এই স্নাইপার অন্য সব স্নাইপারের থেকে আলাদা, এটা ব্যবহার করতে হলে তোমাকে আগে অনুশীলন করতে হবে, তাই তুমি এটা অনুশীলন করো। মোটামুটি জ্যাকেলের বুদাপেস্টে আসার পর থেকে ইতিমধ্যে 2 দিন পার হয়ে গিয়েছিল, তাই বায়োনিকা তার কাজ শেষ করার পর তার দল নিয়ে বুদাপেস্টেও পৌঁছে যায়। তাদের লক্ষ্য ছিল নরম্যানকে আটক করা। তো তারা যখন নরম্যানকে ধরার জন্য তার বাড়ির দিকে রওনা হয়েছে তখন ঠিক একই সময়ে জ্যাকেল তার নতুন স্নাইপার গানের অনুশীলনের জন্য একটা জঙ্গলে গিয়ে পৌঁছেছে। প্র্যাকটিস শেষ হওয়ার পর সে যখন বিল্ডিং এর দিকে ফিরছিল তখন সে দেখতে পায় একটা কালো গাড়ি তার পাশ দিয়ে চলে যায়। এই গাড়িটা ছিল বায়োনিকা এবং তার দলের, কিন্তু জ্যাকেল আসলে তখনও জানতো না এই গাড়িতে বায়োনিকা রয়েছে। এর কিছুক্ষণ পর বায়োনিকার গাড়ি থামলে জ্যাকেল বুঝতে পারে যে তারা সম্ভবত নরম্যানকে ধরতে এসেছে, তাই সে দ্রুত একটা ক্যাফেতে গিয়ে বসে এবং নরম্যানকে ফোন করে। তবে নরম্যান তখন ঘুমিয়েছিল, কিন্তু বারবার ফোন বেজে ওঠায় সে জেগে ওঠে। ফোন ধরার পর জ্যাকেল তাকে সতর্ক করে বলে, এসব প্রমাণ ধ্বংস করো এবং যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও, কারণ M16 এজেন্টরা তোমাকে খুঁজে বের করবে। জ্যাকেলের কথা শুনে নরম্যান দ্রুত সমস্ত প্রমাণ মুছে ফেলে, কিন্তু পালাতে পারে না। এরপর সেখানে শুরু হয় গুলির লড়াই দুই পক্ষের মধ্যে। একসময় নরম্যানের গুলি শেষ হয়ে যায়,
সে যখন বন্দুক রিলোড করার চেষ্টা করছিল তারপর, তখন বায়োনিকা তাকে আক্রমণ করে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে জ্যাকেল কোথায়। নরম্যান উত্তর দেয়, জ্যাকেল? আমি তো কাউকে এই নামে চিনি না। বায়োনিকা তখন বলে, তুমি যদি এখানে থাকো তাহলে জ্যাকেলকেও কাছাকাছি কোথাও পাবো, আমরা অপেক্ষা করব। নরম্যান তার কথায় হেসে বলে, তোমরা কখনোই জ্যাকেলকে ধরতে পারবে না। আর ঠিক তখনই একটা গুলি এসে নরম্যানের গায়ে লাগে এবং সে সঙ্গে সঙ্গেই মারা যায়। আসলে এই গুলি চালিয়েছিল জ্যাকেল নিজেই, কারণ সে চাইছিল না নরম্যান M16 হাতে পড়ে তার সম্পর্কে কিছু বলে দিক। কিন্তু নরম্যানকে গুলি করার পর M16 এজেন্টরা জ্যাকেলকেও দেখে ফেলে এবং তার দিকে গুলি ছুড়ে তারা। তবে ভাগ্য জ্যাকেলের পক্ষে ছিল, কারণ আশেপাশে অনেক ঘোড়া ছিল। সে দ্রুত এবার একটা ঘোড়ার পিঠে উঠে সেখান থেকে পালিয়ে যায়, আর বায়োনিকা এবং তার দল তাকে তাড়া করে। তবে তাকে তাড়া করলেও রাতের অন্ধকারে জ্যাকেল একসময় বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে একটা নদীতে এসে ঝাঁপ দেয় এবং তারপর সেখান থেকে সে পালিয়ে যায়। বায়োনিকা জ্যাকেলকে ধরতে না পারার কারণে বেশ হতাশ হয়ে পড়ে। অন্যদিকে জ্যাকেলও বেশ কিছু সময় পর নিরাপদেই তীরে উঠে আসে এবং একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানেই সে তার বন্দুক লুকিয়ে রাখে এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর সে একসময় ঘুমিয়ে পড়ে। সকালে চোখ খুলে সে দেখতে পায় একজন ব্যক্তি বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে বেশ কিছুটা থতমত খেয়ে যায় সে, কিন্তু সেই লোকটিও এবার জ্যাকেলের উপরে আক্রমণ করে বসে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে সে। জ্যাকেলকে আটক করার পর প্রথমে অ্যাটিলা ভেবেছিল সে তাকে ছেড়ে দেবে, কিন্তু যখন সে জ্যাকেলের কাছে স্নাইপার রাইফেলটা দেখতে পায় তখন সে মত বদলায় এবং অ্যাটিলা তাকে বেঁধে ফেলে। এরপর অ্যাটিলা তার বড় ভাইকে ফোন করে পুরো বিষয়টা জানালে সে জ্যাকেলের সঙ্গে কথা বলে। তবে জ্যাকেল আসলে কোনো ঝামেলা চাইছিল না, তাই সে তাকে অফার দেয়, তুমি যত টাকা চাও আমি দেব, শুধু আমাকে যেতে দাও। তার এই কথাই অ্যাটিলার ভাই সম্মত হয়। তবে একই সাথে সে জানায়, আমি না আসা পর্যন্ত তোমাকে ওখানেই থাকতে হবে এবং এভাবেই থাকতে হবে। লোকটার এই কথায় জ্যাকেল বুঝতে পারে তাকে সহজে এরা ছেড়ে দেবে না, তাই সুযোগ পেয়েই সে অ্যাটিলার উপরে আক্রমণ চালায় এবং তাকে খুন করে। এরপর সে বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটা আটকে যাওয়ার কারণে সেটা সম্ভব হয় না। এদিকে অ্যাটিলার ভাই কিছুক্ষণের মধ্যে এসেই যখন তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পায় তখন সে প্রচণ্ড রেগে যায় এবং জ্যাকেল যেখানে লুকিয়েছিল সেখানে গোলাগুলি শুরু করে। এদিকে জ্যাকেল পালাতে না পেরে গাড়ির নিচ থেকে অ্যাটিলার ভাইয়ের এ ধরনের কর্মকাণ্ড দেখতে পাচ্ছিল, তাই সে এক সময় সেই লোকটার পায়ে গুলি করে এবং শেষ পর্যন্ত তাকেও হত্যা করে। তবে অ্যাটিলার ভাইয়ের সাথে তার ছেলেও এসেছিল, আর সেই ছেলেটা এবার জ্যাকেলের ওপর বন্দুক তাক করে, কিন্তু কিছুক্ষণ পর সে বন্দুকটা ফেলে দেয় নিজ থেকেই, কারণ এই ছেলেটা বুঝতে পেরেছিল এই লোক ভীষণ সাংঘাতিক টাইপের। আর জ্যাকেলও এটা বুঝতে পারে যে ছেলেটা তাকে দেখে ভয় পেয়েছে, কিন্তু জ্যাকেল জানতো এই এলাকা থেকে তাকে পালাতে হলে এই ছেলেটার সাহায্য তার দরকার হবে, তাই তাকে না মেরে তাকে নিয়ে গাড়িতে উঠে সে পালিয়ে যায়। পালানোর পথে সে ছেলেটির ফোন নিয়ে নুরিয়াকে কল করে। ফোনে সে নাটকীয়ভাবে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর ফিরে আসতে পারবো না, এই মিশনে আমি খুব খারাপভাবে ফেসে গেছি। তার কথায় নুরিয়া চিন্তিত হয়ে তার কাছে জানতে চায়, তুমি কোথায় আছো এখন, আমি কি তোমাকে বাঁচাতে আসতে পারি? তখন জ্যাকেল নুরিয়াকে বলে, আমার রুমে একটা গোপন ঘর আছে, হয়তো তুমি সেটা জানো না। কিন্তু নুরিয়া আসলে আগে থেকেই সেই ঘরের বিষয়টা জানতো, যেটা আমরা এর আগের পর্বে দেখেছিলাম। এরপর জ্যাকেল তাকে কিছু জরুরি জিনিস সেখান থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করে, তবে কি আনতে বলেছিল সেটা আমরা পরে জানতে পারবো। যা হোক, অন্যদিকে ডক চার্লসের প্রাইভেট আইল্যান্ডকে দেখানো হয়। প্রতিদিনের মতোই লোকটি সাঁতার কেটে যখন বাসায় ফেরে তখন তার সিকিউরিটি চিফ জানায় তার জন্য বুলেট প্রুফ গ্লাস তৈরি করা হয়েছে। যে অ্যাপ ওপেনিংয়ে সে অংশ নেবে সেখানে একটা কনসার্ট হবে, আর সেই কনসার্ট চলাকালীন তাকে একটা গ্লাসের ভেতরে থাকতে হবে। সিকিউরিটির চিফের কথায় যেন একটু বিরক্তই হয় চার্লস। সে তাকে বলে, আচ্ছা এত চিন্তার দরকার নেই, দেখা যাবে কি হয়। অন্যদিকে জ্যাকেল তার গন্তব্যে পৌঁছে ছেলেটিকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন ছেলেটি কাঁদতে কাঁদতে তাকে বলে, আমাকে ছেড়ে দাও, আমার পরিবার আছে, আমি কাউকে তোমার কথা কিচ্ছু বলবো না। তার এই কথায় জ্যাকেল তাকে না মারলেও তাকে একটা হুমকি দেয়, আর হুমকিটা স্বাভাবিকভাবেই তার পরিবারের সম্পর্কে ছিল। এরপর জ্যাকেল হোটেলে ফিরে আসে এবং যেখানে সে নুরিয়াকে ডেকেছিল। নুরিয়া আসার পর জ্যাকেল তাকে বলে, এটাই আমার শেষ মিশন, এরপর আমি সব ছেড়ে দেব, আমি শুধু তোমার আর আমাদের সন্তানের সঙ্গে থাকব।
এরপর বাথরুমে গিয়ে জ্যাকেল একজন বৃদ্ধ প্রতিবন্ধী লোকের ছদ্মবেশ ধারণ করে এবং তারপর টেনিস শহরের দিকে রওনা দেয়, কারণ এখানেই ডগ চার্লসের কনসার্ট হওয়ার কথা রয়েছে। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পর জ্যাক বায়োনিকাকে দেখে অবাক হয়ে যায়। আসলে বায়োনিকাকে এই চার্লসের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং একই সাথে সে কনসার্টের নিরাপত্তার তদারকি করতে সেখানে যাচ্ছিলেন। তো প্লেনে ওঠার পর জ্যাকেল দেখতে পায় বায়োনিকা তার একদম সামনের সিটে বসেছে। এরপর টেনিসে পৌঁছানোর পর জ্যাকেল বুঝতে পারে ডগ চার্লসকে হত্যা করা এখন এই বায়োনিকার জন্য আরো কঠিন হবে তার জন্য, কারণ বায়োনিকা এখানে মূলত তাকে ধরতেই এসেছে। কিন্তু এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানোর পর দুজন পুলিশ অফিসার তার দরজায় কড়া নাড়ে। তবে তারা আসলে অন্য কাউকে খুঁজছিল, কিন্তু একজন মহিলা পুলিশ অফিসারের সন্দেহ হয় জ্যাকেলকে দেখে, তাই সে সাবধানতাবশত জ্যাকেলের মোবাইল নাম্বারটা নিয়ে নেয়। মহিলা পুলিশ অফিসার জ্যাকেলের নম্বর নিয়ে সেটি কনফার্ম করার জন্য তাকে কল করে। ফোন বাজতে থাকলেও জ্যাকেল কিন্তু সেটা রিসিভ করে না, ফলে পুলিশ অফিসারের সন্দেহ আরও বেড়ে যায়। তবে কিছুক্ষণ পর তারা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাকেল রাসমাসকে কল করে। রাসমাসকে চিনতে পেরেছেন তো? না চিনলে প্রথম পর্বটা স্মরণ করুন। আসলে রাসমাস ছিল সেই ব্যক্তি যে কনসার্টের সময় জ্যাকেলের হারিয়ে যাওয়া ফোনটা খুঁজে দিয়েছিল এবং তারপর থেকে এই রাসমাসের সাথে তার ভালো একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। পুলিশরা বিদায় নেওয়ার পর সেদিন একটা বারে জ্যাকেল রাসমাসের সাথে দেখা করে এবং তাকে ড্রিঙ্কের জন্য আমন্ত্রণ জানায়, আর রাসমাসও রাজি হয়ে যায় তার সাথে একসঙ্গে ড্রিঙ্ক করতে। এ সময় জ্যাকেল নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয় তার কাছে। সে বলে, আমি এখানে আমার কাজ শেষ করতে এসেছি, কিন্তু থাকার জন্য আমার কোনো জায়গা নেই, তাই আপাতত একটা হোটেলেই থাকতে হচ্ছে। তার এই কথায় রাসমাস বলে ওঠে, আরে তাহলে তুমি আমার বাসায় থাকছো না কেন? এরপর সে জ্যাকেলকে তার বাসায় নিয়ে যায়। পরের দিন জ্যাকেল জিনাকে জানায়, জার্মানিতে আমি এক রাজনীতিবিদকে হত্যা করেছিলাম, আর সে কারণেই বায়োনিকা ও তার টিম আমাকে খুঁজছে। সমস্যাটা হলো তারা এখন এখানে চলে এসেছে, আমি চাই তুমি তাদের নিয়ে কিছু একটা করো। কিন্তু জিনা উত্তর দেয়, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এদিকে বায়োনিকাও জানতে পেরেছিল যে তার এক দলের সদস্য জ্যাকেলকে নাকি দেখেছে। সে সেই সদস্যের বর্ণনা অনুযায়ী জ্যাকেলের একটি স্কেচ তৈরি করে। এরপর যখন স্কেচটা শেষ হয় তখন সে সদস্য নিশ্চিত হয় যে হ্যাঁ, জ্যাকেল এরকমই দেখতে এবং সে এখানেই রয়েছে। এই ঘটনায় বায়োনিকার মধ্যেও একটা দুশ্চিন্তা তৈরি হয়, কারণ সে জ্যাকেলের সম্পর্কে ইতিমধ্যেই বুঝতে পেরেছে লোকটা কতটুকু দক্ষ। অন্যদিকে জ্যাকেল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের ছুতোয় ঠিক সময় মতোই রাসমাসের সাহায্যে কনসার্ট হলে পৌঁছে গিয়েছিল। কনসার্ট হলে পৌঁছে রাসমাস তার আইডি ব্যবহার করে দরজা খুলে জ্যাকেলকে ভেতরে পাঠায়। আসলে রাসমাস চেয়েছিল জ্যাকেল কনসার্টের ডিজাইন ও কাঠামো দেখে কিছুটা যেন শিখতে পারে। ভেতরে গিয়ে জ্যাকেল নিজেকে লুকানোর জন্য একটা নিরাপদ জায়গা একসময় খুঁজে নেয়। এরপর নিচে ফিরে এসে খুশি হয়ে সে রাসমাসকে জানায় এই জায়গাটা একদম পারফেক্ট। এদিকে বায়োনিকা ও তার সহযোগীকে কনসার্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল, আমরা এটা আগেই জানি। বায়োনিকার মনে ভাবনা চলছিল যদি জ্যাকেল এখানে আসে তাহলে তারা তাকে ধরতে পারবে, কিন্তু কনসার্টের পথে বেরোনোর সময় অপরিচিত হামলাকারীরা তাদের উপরে আক্রমণ চালায়। বায়োনিকা ও তার সঙ্গী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছিল এবং সব শত্রুদের খতম করে কনসার্টের দিকে রওনা হয়েছিল। আসলে এটা ছিল একটা বাধা, এই বাধাটা কে দিয়েছিল সেটা কিন্তু রহস্যই থেকে গিয়েছে। অন্যদিকে জ্যাকেলও রাসমাসকে দেখানোর জন্য অভিনয় করছিল যেন সে শহর ছেড়ে চলে যেতে চাইছে, কিন্তু সেই রাতেই সে ছদ্মবেশ ধারণ করে কনসার্ট হলে প্রবেশ করে এবং অপেক্ষা করতে থাকে তার মহেন্দ্রক্ষণের জন্য। কনসার্টের 2 দিন আগে জ্যাকেল একটা টি স্টল থেকে পানি ও ড্রাই ফ্রুট কিনে নিয়েছিল, আর সুযোগ পেয়ে সে রাসমাসের আইডি ব্যবহার করে কনসার্ট হলে ঢুকেছিল এবং ঠিক সেই লোকেশনে চলে গিয়েছিল যেটা সে আগের দিন ঠিক করে রেখেছিল। জ্যাকেল জানতো এই জায়গায় লুকিয়ে থাকলে তাকে কেউ খুঁজে পাবে না। কনসার্ট মূলত 28 তারিখে হওয়ার কথা ছিল সেই মাসের, কিন্তু রাসমাস আগেই জানিয়েছিল যে কনসার্টের 2 দিন আগে পুরো এলাকা বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করে হয়েছে। তাই জ্যাকেল যখন রাসমাসের কাছে এটা জানতে পারে তখন আগেই ভাগেই সে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। যাই হোক, পরের দিন কনসার্ট এলাকা সিকিউরিটির জন্য পুরোপুরি সিল করে দেওয়া হয় এবং কড়া তল্লাশি চালানো হয়, কিন্তু কেউ তো আর জানতো না যে তাদের আসল টার্গেট ইতিমধ্যে ভেতরে ঢুকিয়ে রয়েছে। অবশেষে কনসার্টের দিন এসে হাজির হয়, আর সবার উচ্ছ্বসিত অবস্থার মধ্য দিয়েই ডগ চার্লস যখন স্টেজে উঠে আসে এবং তার অ্যাপ লঞ্চ করতে যায় তখন জ্যাকেল তার স্নাইপার সেট করে নেয়, কিন্তু গুলি করার ঠিক আগ মুহূর্তে একজন নিরাপত্তা রক্ষী সবাইকে অবাক করে দিয়ে চার্লসের দিকে গুলি ছোড়ে,
আর গুলির শব্দে ডগ চার্লস দৌড়ে পালাতে থাকে, ফলে জ্যাকেল তাকে মারতে ব্যর্থ হয়। এই ঘটনায় অনেকটা হকচকিত হয়ে যায়, একদিকে জ্যাকেল, অন্যদিকে বায়োনিকা। কিন্তু তখন বাকি নিরাপত্তা রক্ষীরা সেই রক্ষীকে গুলি করে মেরে ফেলে চার্লসকে অন্যদিকে নিরাপদে সরিয়ে নেয়। এই ঘটনায় ধূর্ত বায়োনিকা বুঝতে পেরেছিল এখানে একজন নয় বরং দুজন শুটার রয়েছে এবং এরাই তাকে আসার পথে সেদিন বাধা দিয়েছিল। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। গুলির শব্দে মুহূর্তের মধ্যেই দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে কনসার্ট হল থেকে পালাতে থাকে, আর জ্যাকেলও সেই ভিড়ের সাথে মিশে সফলভাবে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরোনোর পর রাসমাস তাকে দেখে ফেলে এবং তার পিছু নেয়, কারণ রাসমাস জানতো জ্যাকেল ইতিমধ্যে শহর ছেড়ে চলে গিয়েছে। এ সময় রাসমাস জ্যাকেলের কাছে গিয়ে কিছু বলতে চায়, কিন্তু জ্যাকেল তাকে সেটা আর বলার সুযোগ দেয় না। সে গুলি করে তাকে হত্যা করে। অন্যদিকে ডগ চার্লস বেঁচে গেছে শুনে জ্যাকেলের নিয়োগকর্তা জিনার উপরে যায় ভয়ঙ্কর রেগে, কারণ জিনাই জ্যাকেলকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব দিয়েছিল। জ্যাকেল যখন চার্লসকে গুলি করেছিল তখন ঠিক কী হয়েছিল এই বিষয়টা যখন টিমোথি জিনার কাছে জানতে চায়, তখন সে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তাকে। জিনা বলে বুলেট প্রুফ কাছে গুলি লাগার কারণে জ্যাকেল ডগ চার্লসকে মারতে ব্যর্থ হয়েছে। এই কথার পর টিমোথি জিনাকে অনেকটা রেগে গিয়েই উত্তর দেয়, তুমি তো বলেছিলে জ্যাকেল একদম ভালো শুটার, কিন্তু তার নিশানা ব্যর্থ হলো কিভাবে? মূলত জ্যাকেলের এই ব্যর্থতার কারণে এই টিমোথি এবং তার টিম ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। অন্যদিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে আসার পর ডগ চার্লসের পক্ষ থেকে একটা ঘোষণা আসতে থাকে, আমরা শীঘ্রই রিভার অ্যাপ চালু করব। মানে বোঝা যাচ্ছিল লোকটা কোনোভাবেই হাল ছাড়েনি। এদিকে আলভারো যখন টিভি দেখছিল ঠিক তখন সেখানে জ্যাকেলের স্কেচ ছবি দেখানো হচ্ছিল, আর ছবিটা দেখে স্বাভাবিকভাবেই চমকে যায় সে, এবং সাথে সাথে সেই ছবি নুরিয়াকে দেখায়। আর বলাই বাহুল্য নুরিয়ার সন্দেহ হয় জ্যাকেলের প্রতি। সে সাথে সাথেই জ্যাকেলকে ফোন করে বলে, টিভিতে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা তোমার, এ বিষয়ে তোমার কি বক্তব্য আছে? জ্যাকেল অনেকটা স্বাভাবিকভাবেই উত্তর দেয়, হ্যাঁ সেটা আমার ছবি, আমি তোমার সাথে সব কিছু শেয়ার করব। এ কথা শুনে নুরিয়া তাকে বাড়িতে আসতে বলে এবং আরও বলে, এখন আর তোমার মিথ্যে শুনতে ভালো লাগছে না, তুমি আমাকে বাড়িতে এসেই তোমার যা বলার আছে বলবে। এর পরের দৃশ্যে বায়োনিকা জেলে চলে আসে ল্যারির সাথে দেখা করতে। সে প্রথমেই অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে, তোমার মেয়ে তারপর তোমার স্ত্রী দুজনেই মারা গেছে, আমি সত্যিই দুঃখিত, আমি কখনো ভাবিনি যে এমন কিছু ঘটবে। আসলেই বায়োনিকা মনে করছিল যে এইসব কিছু তার কারণেই ঘটেছে, তাই সে ল্যারির কাছে ক্ষমা চাওয়ার জন্য জেলে গিয়েছিল। কিন্তু ল্যারি রেগে বলে, এটা সব তোমার কারণেই হয়েছে। এই কথা বলার পরে ল্যারি একটা ভয়ঙ্কর কাজ করে বসে। সে নিজেই একটা চাকু বের করে তার গলাটা চিরে ফেলে। চোখের সামনে এরকম একটা জলজ্জান্ত মানুষকে মরতে দেখে বায়োনিকা একেবারে অবাক হয়ে যায়। কিন্তু তারপর সে সোজা তার সদর দপ্তরে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে তার জন্য একটা ফাইল তৈরি করা হয়েছে, যাতে বিশ্বের সেরা সেরা সব শুটারদের রিপোর্ট ছিল। এবার সে সেই ফাইলটা পড়তে শুরু করে এবং জানার চেষ্টা করে এই জ্যাকেলটা আসলে কে। এরপরে এই গল্পটা চলে যায় 2013 সালে আফগানিস্তানে। জ্যাকেল আফগানিস্তানে একজন মার্কিন সেনা হিসেবে কাজ করত এবং তাকে তখন অ্যালেক্স নামে ডাকা হতো। তাদের কমান্ডার ছিলেন মাইক, যিনি আমেরিকান নেভি সিলদের একটা দলকে নেতৃত্ব দিতেন। আফগানিস্তানে জ্যাকেলের সবচেয়ে ভালো বন্ধু ছিল গ্যারি নামের এক সেনা, যে সবসময় তার সাথে থাকত। একদিন তারা একটা মিশনে যায়, যেখানে তাদের আফগানিস্তানের একটা সন্ত্রাসীকে মারার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই মিশনটা ছিল খুবই কঠিন, কারণ টার্গেটটা ছিল প্রায় 1400 মিটার দূরে। সেজন্যই জ্যাকেলকে এই কাজটা দেওয়া হয়েছিল, কারণ জ্যাকেল প্রথম থেকেই শার্প শুটিংয়ে খুব মুনচিয়ানার পরিচয় দিয়ে আসতো এবং সে সবার মধ্যে থেকে একজন দুর্ধর্ষ স্নাইপার হয়ে উঠেছিল। মূলত সে কারণেই তাকে দায়িত্ব দেওয়া হতো এইসব লং রেঞ্জ শুটের জন্য। তো সেদিন দূর থেকেই সঠিক শট দিয়েই সন্ত্রাসীটাকে মেরে ফেলে সে। মিশন শেষ হওয়ার পর সবাই একত্রিত হয়। এরপর টম নামের এক ব্যক্তি জ্যাকেলের সঙ্গে দেখা করে। সে জানতো জ্যাকেল এবং গ্যারি মিলিটারি সার্ভিসে রয়েছে, তাই সে জ্যাকেলকে প্রলোভন দেখিয়ে একদিন এসে তাকে একটা অফার দেয়। সেই টম বলে, তুমি যদি আমার জন্য কাজ করো তাহলে তোমার 1 মাসের বেতন থেকে 10 গুণ বেশি তুমি পাবে, জাস্ট একটা অপারেশনেই। তোমাকে শুধু একটা গ্যাংস্টারকে মারতে হবে। এটা একটু কঠিন হতে পারে তোমার জন্য, কিন্তু কাজটি সম্পন্ন হলে আমি তোমাকে $20 মিলিয়ন দিতে পারি। এই প্রস্তাবে প্রলোভনে পড়ে জ্যাকেল কাজটি গ্রহণ করে। সে গ্যাংস্টারকে একদিন তার গাড়িতে ওঠার আগেই গুলি করে মেরে ফেলে। এ সময় গ্যারি তার সাথে ছিল। কাজটি শেষ হওয়ার পর টম জ্যাকেলকে ঠিকই তার প্রাপ্যটা মিটিয়ে দেয় এবং সাথে সাথে আরেকটা কথা বলে,
তুমি এই কাজটা খুব সহজভাবে শেষ করেছো। এখন যদি তুমি চাও আমি তোমাকে এ ধরনের আরো কাজ দিতে পারি, তুমি কারি কারি ডলার কামাতে পারো। কিন্তু টমকে আপাতত কোনো সম্মতি সে জানায় না। এরপর একদিন মাইক তার দলকে নিয়ে আর একটা মিশনে চলে যায়। তারা খবর পেয়েছিল কিছু সন্ত্রাসী একটা জায়গায় বসে সন্ত্রাসী পরিকল্পনা করছে। কিন্তু যখন তারা সেখানে গিয়ে পৌঁছায় তখন জ্যাকেল দূরে থেকেই একটা পজিশন নিয়ে তাদের উপরে নজর রাখছিল, আর একটা দল সেই বাড়িটার দিকে যাচ্ছিল। জ্যাকেল ও গ্যারি দূর থেকে পরিস্থিতিটা দেখছিল, কিন্তু হঠাৎ জ্যাকেলের চোখ পড়ে একজন স্নাইপারের উপরে যে দূরে দাঁড়িয়েছিল, আর জ্যাকেল তাকে দেখি তৎক্ষণাৎ গুলি করে মেরে দেয়। কিন্তু এই গুলিটাই চারদিকে নিস্তব্ধতা ভেঙে খান খান করে ফেলে। তারপর শুরু হয় গুলির লড়াই এবং দেখা যায় একে একে সবাই মরতে থাকে। এটা ছিল বিশাল একটা ম্যাসাকার। তারপর যখন তারা ভিতরে গিয়ে দেখতে পায় তখন তারা বুঝতে পারে এখানে একটা বিয়ে চলছিল। এই পুরো ঘটনাতে জ্যাকেলের মনটা ভেঙে যায়। আসলে তারা সন্ত্রাসীদের ছদ্মবেশে থাকা কিছু নিরীহ মানুষকেও মেরে ফেলেছে। জ্যাকেল উপলব্ধি করে তার ভুলের কারণে কতগুলো নির্দোষ মানুষ মারা গেল। তবে তাদের কমান্ডার মাইকের এই বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত দেখাচ্ছিল না, বরং সে তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে ফোন করে সেখানে একটা মিসাইল ছোড়ার নির্দেশ দেয় যাতে সব প্রমাণ মুছে ফেলা যায়। মাইকের এই নির্দেশনা এবং কর্মকাণ্ড দেখে জ্যাকেল এবং গ্যারি খুবই দুঃখ পায়। জ্যাকেল গ্যারিকে বলে, এটা খুবই ভুল ছিল আমাদের জন্য, তারা তো শুধু বিয়ে করতে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে এভাবে মেরে ফেললাম, এটা তো অমানবিকতা। দলটা সেদিন পুরো মিশনটা শেষ করার পর তাদের বেসে ফিরে আসে। পরের দিন গ্যারি তার দল নিয়ে আর একটা মিশনে বের হয়। তবে জ্যাকেল একসময় চলতে চলতে তাকে থামিয়ে দেয়, কারণ তাকে দেখে মনে হচ্ছিল রাস্তায় ল্যান্ডমাইন পোতা আছে। এ সময় সে গ্যারিকে সতর্ক করে বলে নিজে গিয়ে পরিস্থিতিটা সে চেক করছে। জ্যাকেলের হাতে এ সময় একটা রিমোট কন্ট্রোল দেখা যায়। এই কথাটা বলে সে মাইককে গাড়িতে রেখে এবং তার সাথের সঙ্গীদের গাড়িতে রেখে সামনের দিকে এগিয়ে যায়। এ সময় অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় জ্যাকেলের হাতে একটা রিমোট কন্ট্রোল রয়েছে। একটু এগিয়েই সে বাটনে চাপ দেয়, ফলে পুরো গাড়ি বহরটি বিস্ফোরিত হয়। আসলে জ্যাকেল নিজেই এই বিস্ফোরণটা ঘটিয়েছিল, কারণ আমেরিকানদের এ ধরনের অমানবিকতা দেখে সে আর নিজেকে সহ্য করতে পারছিল না। তারপরে তার উপরে ছিল টমের একটা অফার। মূলত এই দুটোকে সে সমন্বিত করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে তার টিমমেটদের মেরে পুরো প্রমাণটা লোপাট করে সে একেবারে গায়েব হয়ে যাবে। সে নিজের দলকে মেরে ফেলে, কারণ আগের মিশনে তাদের যা করা হয়েছিল জ্যাকেল সেটা পছন্দ করেছিল না। সে চায়নি আর নিরপরাধ মানুষ মারা যাক। 2013 সালের সেই ঘটনার পর জ্যাকেল এবং গ্যারি একেবারে গায়েব হয়ে যায় পৃথিবীর বুক থেকে। 2013 সালের সেই ঘটনার পর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, আর এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে জ্যাকেল কোন পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমানে প্রফেশনাল একজন খুনি হিসেবে তৈরি হয়েছিল। তো এরপর জ্যাকেল নুরিয়ার কথা মতো বাড়িতে ফিরে আসে। তখন নুরিয়া তাকে খুব রেগে গিয়ে বলে, তুমি কি সত্যি অর্থের জন্য কাউকে মারতে পারো? জ্যাকেল কোনো সন্দেহ না করে বলে, হ্যাঁ, আমি যদি টাকা পাই তাহলে আমি যে কাউকে মেরে ফেলতে পারি। এই কথা শুনে নুরিয়া একেবারে হতভম্ব হয়ে যায়। পরের দিন নুরিয়া জ্যাকেলের কাছে আবার জানতে চায়, তুমি কি আমাদের সাথে থাকতে পারো না? জ্যাকেল উত্তর দেয়, না, আমার শুধু একটা কাজ করা বাকি আছে, আমি ভাবছি সেই কাজটা শেষ হলে সব কিছু ছেড়ে দেব। কিন্তু এই কথা সত্ত্বেও নুরিয়া তার উপরে আর বিশ্বাস রাখতে পারছিল না। সে এবার বলে, তুমি কখনো বদলাবে না জ্যাকেল। কিন্তু তা সত্ত্বেও সে জ্যাকেলকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিল। তাদের এই আলোচনার মধ্যে এ সময় নুরিয়ার ভাই এলভারো সেখানে এসে পৌঁছায়। এই লোকটা বাইরে থেকেই তাদের কথোপকথন শুনছিল। এ সময় আলভারো নুরিয়াকে বোঝানোর চেষ্টা করে, আমি জ্যাকেলকে একটা বড় গ্যাংস্টার জিমির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তুমি যদি বাধা না দাও। কিন্তু ভাইয়ের কথায় নুরিয়া উদ্বিগ্ন হয়ে জানতে চায়, জিমি খুব বড় গ্যাংস্টার এবং তুমি তার সাথে কাজ করতে চাইছো? ভাই বোনের এই কথার মধ্যেই জ্যাকেল শান্তভাবে উত্তর দেয়, চিন্তা করো না, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তারপর জ্যাকেল আলভারোকে বলে, জিমিকে কোথায় পাওয়া যাবে? চলো ওর সঙ্গে আমরা এবার একটা ডিল করি। জ্যাকেলের এই ধরনের কথা শুনে এবার আলভারো অনেক খুশি হয়ে যায়। সে ধরেই নেয় জ্যাকেল তার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে, তাই সে খুশি মনেই জিমির সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে জ্যাকেল তার এক পুরনো বন্ধুর কাছে গিয়ে একটা বোট ভাড়া চায়। সে বন্ধুর কাছে কিছু সময়ের জন্য বোটটা ধার চাইছিল এবং তার কিছু সময় পর সে বোটটা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে দেখা যায় এলভারো জিমির সাথে একটা রেস্তোরাঁতে বসে জ্যাকেলের অপেক্ষা করছে। আসলে জ্যাকেলকে অফারটা দেওয়ার পর সে যখন রাজি হলো তখন সে তাকে এখানে আসতে বলেছিল। তো তারা যখন জ্যাকেলের অপেক্ষায় রয়েছে ঠিক তখন হঠাৎ জিমির কপালের মাঝখানে একটা গুলি এসে লাগে।
আর বলাই বাহুল্য টেবিলের উপরে মুখ থুবড়ে পড়ে মারা যায় জিমি। আর এই ঘটনায় সবাই একেবারে হকচকিত হয়ে পড়ে। তার বন্ধুর কাছ থেকে নিয়েছিল, আসলে সেটা হচ্ছে সমুদ্র থেকে জানলা দিয়ে জিমির মাথায় গুলি করার জন্য সে বোটটা ধার নিয়েছিল। তো জিমিকে মারার পর জ্যাকেল বাড়িতে ফিরে আসে। ওদিকে দেখা যায় পরের দিন বায়োনিকা সকালে ঘুম থেকে উঠে তার ফোনের নিউজ দেখতে বসে, কিন্তু একটা নিউজ দেখার সময় তার চোখটা আটকে যায়। নিউজে বলা হয়েছে স্পেনের এক রেস্তোরাঁয় এক গ্যাংস্টার মারা গিয়েছে, যেখানে জ্যাকেল জিমিকে মেরেছিল সেখানকার ঘটনাও এখানে প্রচারিত হচ্ছে। আসলে জিমি ছিল এক গ্যাংস্টার, তাই তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। নিউজে আরও বলা হয়েছিল এই শুটিং প্রায় 1500 মিটার দূর থেকে করা হয়েছিল, যার ফলে বায়োনিকার মনে সন্দেহ হয় এটা জ্যাকেলই করেছে। এদিকে জ্যাকেল জিমিকে হত্যা করার পরেই ডগ চার্লসকে শেষ করার মিশনে নিয়োজিত হয়ে পড়েছিল। পুরো প্রস্তুতি নিয়েই সে এবার চার্লসের সেই প্রাইভেট আইল্যান্ডে এসে পৌঁছায়, যেখানে বোট থামিয়ে সেই বোটের মালিককে সে হত্যা করে। এরপর সে নিজের স্নাইপার রাইফেল সেট আপ করা শুরু করে। চার্লসকে ট্র্যাক করে জ্যাকেল যে মেজারমেন্টটা করেছিল সেটা হলো চার্লসের আইল্যান্ড থেকে সে যেখানে অবস্থান করছিল সেটার দূরত্ব প্রায় 2 মাইল দূরে। তবে সে এখানে ভান করছিল যে সে মাছ ধরতে এসেছে। ওদিকে ডগ চার্লসের নিরাপত্তা রক্ষীরাও জ্যাকেলের বোটটিকে দেখতে পায়। যদিও এটা বেশ দূরে ছিল, কিন্তু তারা বিষয়টিকে মাথায় রাখলেও আপাতত সেটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি। তারপর ডগ চার্লস প্রতিদিনের মতো সাঁতার কাটতে সমুদ্র নেমে পড়েন। চার্লস যখন সাঁতারে ব্যস্ত তখন জ্যাকেল তার বন্দুকটা রেডি করে ফেলে। ওদিকে একটা ড্রোনের মাধ্যমে চার্লসের নিরাপত্তা দল যখন বোটটাকে চেক করে তখন জ্যাকেল সেই ড্রোনটাকে গুলি করে ভূপাতিত করে। আর এই ঘটনার পর সবাই বুঝে যায় মাছ ধরার ছদ্মবেশে বোটে এক শুটার আছে এবং ডগ চার্লস ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছেন। ওদিকে এক নিরাপত্তা রক্ষী ডগ চার্লসের সাথে সাঁতার কাটছিল। সে যখন কন্ট্রোল থেকে এই খবরটা পায় তখন চার্লসকে সমুদ্রের নিচে টেনে নিয়ে যায় সে, যাতে শুটার তাকে শুট করতে না পারে। ওদিকে জ্যাকেলও রেডি হয়ে টার্গেট করে ফেলেছিল চার্লসকে এবং পানির নিচ থেকে তার ওঠার অপেক্ষায় ছিল সে। জ্যাকেল জানতো তার টার্গেট দ্রুত জল থেকে উঠে আসবে, তাই সে গোনা শুরু করে। কিছু সময় পর দেখা যায় শুধুমাত্র নিরাপত্তা রক্ষী পানি থেকে উঠে এসেছে, আর জ্যাকেল বিনা দ্বিধায় নিরাপত্তা রক্ষীকে প্রথমে গুলি করে হত্যা করে। কিন্তু ডগ তখনও পানিতে ছিল। জ্যাকেল আবার তাকে শুট করতে প্রস্তুত হয়। কিছু সময় পর যখন ডগ পানির নিচ থেকে উপরে উঠে আসে তখন জ্যাকেল তাকে গুলি করে তার কাজটা শেষ করে ফেলে। কাজ শেষ করার পর প্রচণ্ড দক্ষতার সাথে পালিয়ে যেতে সক্ষম হয় জ্যাকেল। কিছুক্ষণ পর জ্যাকেল যখন পাড়ে উঠে একটা গাড়িতে করে পালানো ট্রাই করে তখন তার কাছে নুরিয়ার একটা মেসেজ আসে। নুরিয়া লিখেছে জিমির মৃত্যুর পর পুলিশ এলভারোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। এই খবরটা জানার পরে জ্যাকেল দেখতে পায় রাস্তায় পুলিশের চেকপোস্ট এবং গাড়ি থামানো হচ্ছে, আর বলাই বাহুল্য প্রতিটা গাড়ি চেক করছে পুলিশ। জ্যাকেল আসলে জানতো যদি পুলিশ তার গাড়ি অস্ত্র খুঁজে পায় তবে তাকে গ্রেপ্তার করা হবে। আর এসব ভাবতে ভাবতেই জ্যাকেল চেকপোস্টে এসে পৌঁছালে পুলিশ তাকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু জ্যাকেল পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশও তার পিছনে ধাওয়া করে। এরপর একটা সংকীর্ণ রাস্তায় পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্যাকেল পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে ডগ চার্লসের মৃত্যুর খবর টিভিতে শোনার পর রিভার অ্যাপের লঞ্চ কার্যক্রম স্থগিত করা হয়েছিল। আর এই খবরটা দেখে টিমোথি অনেক খুশি হয়ে যায়, কারণ তারা জানতো এখন রিভার অ্যাপ লঞ্চ হবে না, আর এ কারণে তাদের কুকর্মগুলো চাপা পড়ে যাবে। অন্যদিকে MI16 হেডকোয়ার্টারে বায়োনিকা ইজাবেলকে একসময় জানায় স্পেনের এক গ্যাংস্টারকে 1500 মিটার দূর থেকে হত্যা করা হয়েছে এবং তার বিশ্বাস এই হত্যাকারী জ্যাকেল। তবে ইজাবেল তার কথার উত্তরে বলে, এখন আমাদের এই মামলা এখানেই বন্ধ করতে হবে, কারণ এটা নিয়ে একের পর এক ব্যর্থতা আসছে। আমরা খুনিকে ট্রেস করতে পারছি না, তাকে ধরতে পারছি না, তাই এটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বায়োনিকা উত্তর দেয়, এত মানুষ মারা গেছে তার হাতে, কিভাবে আমরা এটা সহজেই বন্ধ করতে পারি? তখন ইসাবেল আবার উত্তর দেয়, এটাই সবার জন্য ভালো। তুমি যদি আমার কথা না মানো তবে তোমাকে M16 থেকে বের করে দেওয়া হবে। ডিরেক্টরের কথায় বায়োনিকা অনেকটা বিরক্ত হয়েই আবার বলে, ঠিক আছে, আমি আমার কাজ ছেড়ে দিচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। বায়োনিকা চলে যাওয়ার পর অন্য এক অফিসার ইসাবেলকে এসে জানায়, আমাদের জ্যাকেলকে ধরতে হবে এবং এজন্য আমাদের বিশ্বাসযোগ্য একজন ব্যক্তির প্রয়োজন। বায়োনিকা এই কাজটি ভালোভাবেই করতে পারবে। যা হোক, এদিকে এই চেকপোস্ট থেকে পালিয়ে আসার পর জ্যাকেল যখন তার গাড়ি চালাচ্ছিল তখন একটা ছোট্ট ছেলের কারণে জ্যাকেলের গাড়িটা একসময় দুর্ঘটনায় পড়ে। গাড়িটা উল্টে যাওয়ার কারণে জ্যাকেলের গাড়ি থেকে বের হতে পারে না, কিন্তু একজন পথচারী এই গাড়ির দুর্ঘটনাটা দেখতে পায়, তাই সে দ্রুত এসে জ্যাকেলকে উদ্ধার করে। কিন্তু জ্যাকেল ছিল তখন প্রচণ্ড মরিয়া, তাকে যেভাবেই হোক পালাতে হতো।
তাই সে সেই পথচারীকে বন্দুক দেখিয়ে তার গাড়িটা কেড়ে নেয়। তবে তার গাড়ি বেশি দূর যেতে পারে না, মাঝপথে গাড়ির পেট্রোলও শেষ হয়ে যায়। ফলে জ্যাকেল গাড়িটিকে ধ্বংস করে সমস্ত প্রমাণ মুছে ফেলতে সক্ষম হয়। এরপর জঙ্গল দিয়ে পালানোর সময় জ্যাকেল এক বৃদ্ধ দম্পতিকে দেখতে পায়, যারা সেখানে ক্যাম্পিং করতে এসেছিল। জ্যাকেল তাদের দেখে তাদের কাছে গিয়ে তার জন্য সাহায্য চায়। সে তাদের জানায় সে একজন অসুস্থ মানুষ, তাকে একটা হাসপাতাল পর্যন্ত যেতে হবে, তারা যেন তাকে একটু সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। জ্যাকেলেরই কথায় বৃদ্ধরা রাজি হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু আবারও একটা পুলিশ চেক পোস্ট এসে পড়লে জ্যাকেল বাধ্য হয়ে সেই বৃদ্ধ দম্পতিকে তাদের গাড়ির মধ্যে হত্যা করে আবার সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই সকল ঘটনায় একটা বিষয় বোঝা যাচ্ছিল, জ্যাকেল একজন প্রফেশনাল শুটার হলেও তার নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় নিরীহ মানুষদেরকেও খুন করতে হচ্ছিল। এমনকি তার হাতে এই বৃদ্ধ দম্পতিটাও শেষ পর্যন্ত মারা গেল। এদিকে আলভারোকে জিমির মৃত্যুর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয় এবং নুরিয়া তাকে মুক্ত করে নিয়ে আসে। বাড়িতে ফিরে নুরিয়া তার কাপড় চোপড় গুছিয়ে নেয় এবং সেই লুকোনো চেম্বার থেকে সব টাকা বের করে একটা ব্যাগে সে ভরতে শুরু করে। তারপর একটা ট্যাক্সি ডেকে তার ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে নুরিয়া তার স্বামী জ্যাকেলের কাছে যাচ্ছিল না, বরং সে জ্যাকেল থেকে পালানোর কথা ভাবছিল। ওদিকে জ্যাকেলও এয়ারপোর্টে চলে এসেছিল এবং অনেক সময় ধরে সে নুরিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। তাই জ্যাকেলও ট্যাক্সি নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে জিনা সেই হোটেলে গিয়ে পৌঁছেছিল যেখানে তাকে ডাকা হয়েছিল। আসলে এখানকার বিষয়টা একটু পরিষ্কার করা প্রয়োজন। জ্যাকেলের থ্রু দিয়ে জিনাকে টিমোথির লোকেরা ফোন করে এখানে নিয়ে এসেছিল, কিন্তু হোটেল রুমে ঢুকেই জিনা বুঝতে পারে জ্যাকেল তাকে ডাকেনি, তার জীবন বিপদাপন্ন। ঠিক এই সময় জিনার কাছে একটা ফোন আসে এবং তাকে জিজ্ঞাসা করা হয় সে কোন রুমে আছে। এই কথায় জিনা এবার একে একে দুই মিলিয়ে নেয়। সে বুঝতে পারে অপর পক্ষও তাকে খুন করার জন্য আসছে, তাই সে ভুল একটা রুমের কথা জানায় এবং তারপর সে পালিয়ে যায় সেখান থেকে। ওদিকে জ্যাকেল তার বাড়ি পৌঁছানোর পর জানতে পারে তার স্ত্রী নুরিয়া তাকে ছেড়ে চলে গেছে। এই কথাটা শোনার পর ঠিক সেই সময় জ্যাকেলের কাছে জিনার ফোনটা আসে। জিনা তাকে জানায় আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং টিমোথি তার অবশিষ্ট টাকা আর দেবে না, তারা তাদের পথ থেকে সরিয়ে ফেলতে চায়। এই খবর শোনার পর জ্যাকেল তৎক্ষণাৎ অবশিষ্ট টাকা ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বায়োনিকা তার সঙ্গী সহ জ্যাকেলের বাড়ির ভেতরে এসে ঢোকে। তবে অন্যদিকে আলভেরো সেখানে এসে পৌঁছায়। আসলে লোকটা মদ্যপ ছিল। রুম থেকে বাইরে বেরিয়েই সে বায়োনিকাকে দেখতে পায়, আর তখন সে বায়োনিকার উপরে বন্দুক তাক করে। কিন্তু বায়োনিকা তাকে দেখে ভাবে যে এটাই জ্যাকেল, তাই সে সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। আর অন্যদিকে গুলির শব্দ শুনে জ্যাকেল বুঝতে পারে পুলিশ তার বাড়িতে পৌঁছে গেছে, তাই সে বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং তার গোপন রুমে গিয়ে লুকায়। অন্যদিকে বায়োনিকা সব রুম একে একে তল্লাশি করতে থাকে, কিন্তু জ্যাকেলকে সে কোথাও খুঁজে পায় না। এভাবে খুঁজতে খুঁজতে এক সময় বায়োনিকা জ্যাকেলের সেই গোপন রুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, আর ভেতর থেকে জ্যাকেল তাকে গোপনে দেখছিল। রুমটি তল্লাশি করে বায়োনিকা বুঝতে পারে না এখানে কোনো গোপন কক্ষ আছে কিনা, তাই সে আবার তার সঙ্গীর কাছে ফিরে আসে। কিন্তু এই সময় বায়োনিকার সঙ্গী একটা বিষয় খেয়াল করে, বায়োনিকার মাথায় কেউ গুলি করার জন্য লক্ষ্য টার্গেট করেছে এবং যখন গুলি চলে তখন বায়োনিকার সঙ্গী তার সামনে এসে দাঁড়ায়, আর বায়োনিকাকে বাঁচাতে গিয়ে লোকটা গুলি খেয়ে মারা যায়। বায়োনিকা তার সঙ্গীকে হারিয়ে অনেকটা দুঃখ পায়, কিন্তু সে জানে এখন সে জ্যাকেলের টার্গেটে রয়েছে। তাই সে কোনো দ্বিধা ছাড়াই জ্যাকেলকে প্রশ্ন করে তুমি কি জন্য এসব করছো। তখন জ্যাকেল পিছন থেকে এসে কোনো কথা না বলে বায়োনিকাকে সরাসরি শুট করে খুন করে। খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটে গিয়েছিল। আসলে জ্যাকেল ছিল একজন প্রফেশনাল কিলার। সে কোনো সূত্র বা তাকে ট্রেস করা যায় এমন কোনো মানুষকেই বাঁচিয়ে রাখতে চাইছিল না, সে সাধারণ মানুষই হোক আর M16 মতো কোনো স্পেশাল ফোর্সের সদস্যই হোক না কেন। বায়োনিকার এই মৃত্যুর খবরটা ইসাবেলও জানতে পারে, আর মনে মনে সে খুশিই হয়। তারপর সে বলতে থাকে আমি তো বলেছিলাম এই কেসটা বন্ধ করে দাও। বায়োনিকা যদি আমার কথা শুনতো তবে তাকে জীবনটা এভাবে হারাতে হতো না। এরপর যখন এক এজেন্ট বায়োনিকার পাঠানো মেসেজটা পড়ে সে বুঝতে পারে ইসাবেল আসলে মিথ্যে বলেছিল। অন্যদিকে জ্যাকেল তারপর জিনার পাঠানো ঠিকানায় তার সঙ্গে দেখা করতে চলে আসে। সেখানে জিনা তাকে জানায় আমরা প্রতারণার শিকার হয়েছি, এখন তুমি হয় তাদের শেষ করে দাও অথবা টাকা নিয়ে চলে যাও। জ্যাকেল উত্তর দেয় এখন আমি ওসব নিয়ে চিন্তা করছি না, আমাকে প্রথমে একজনকে খুঁজতে বের হতে হবে। এই বলে সে জিনাকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই মূলত এই সিরিজের সমাপ্তি ঘটে। তবে একটা বিষয় স্পষ্ট যে সিরিজের দ্বিতীয় সিজন আসবে।
যেখানে হয়তো দেখা যাবে জ্যাকেল প্রথমে তার স্ত্রীকে খোঁজ করছে এবং তারপর জিনার বসকে মানে টিমোথিকে খুঁজে বের করে তাকে শেষ করবে। আসলে এটা যদিও আমাদের ভাবনা চিন্তার বিষয়, কিন্তু যদি দ্য ডে অফ জ্যাকেলের সেকেন্ড সিজন আসে তবে আমরা আশা করতে পারি এরকমই কিছু একটা ঘটবে। তো বন্ধুরা, এই ছিল দ্য ডে অফ জ্যাকেলের পুরো এক্সপ্লেইন। প্রথম এবং দ্বিতীয় দুটো এপিসোড মিলে আমি পুরো এক্সপ্লেইনটা সমাপ্ত করছি। তো আপনাদের কেমন লেগেছে পুরো এক্সপ্লেইনটা সেটা জানাতে ভুলবেন না। আর এরকম সিরিজের এক্সপ্লেইন দেখতে চাইলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ফিরছি অন্য কোনো একদিন।